কি পরিমাণ আসলে বাজেট দরকার একটা অনলাইন বিজনেস শুরু করার ক্ষেত্রে? মার্কেটিং ছাড়া আপনি কোনো প্রোডাক্ট আসলে সেল করা, বিজনেস রান করে রাখা বা বিজনেস চালিয়ে নিয়ে যাওয়া, এটা তো কাইন্ডস অফ একটা প্রোডাক্টে 3 ধরনের ভ্যালু থাকে: কোর ভ্যালু, অ্যাডেড ভ্যালু, আর হচ্ছে যে এটা যদি লাইভ দেখাই যে এই যে অর্ডার দিলাম লাইভ কাউন্টারে কাউন্ট হচ্ছে। অনলাইন বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে ইনপুট করাটা কতটা দরকার আসলে? বিজনেসের ক্ষেত্রে অ্যাড যখন আমরা রান করি তখন কি কি জিনিস আসলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়? এখন যারা ই-কমার্স সাইট করতেছে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের $1 কোনো দিন 20টা, কোনো দিন 30টা, কোনো দিন 40টা, কোনো দিন 50টা খোঁজা শুরু করলাম যে কেন কিনে মানুষ, কার জন্য কিনে, কখন কিনে, এই মুড সুইং কীভাবে হ্যান্ডেল করে, ওয়ার্ডপ্রেস কেন এত হচ্ছে যে ইনসিকিউর মনে হয়, আপনি আর কতদিন এই পেইন সহ্য করে নিজেকে কষ্ট দিবেন? ভাই, আপনি ওয়ার্ডপ্রেসের সাইট 50,000 টাকা চার্জ করেন, 60,000 টাকা চার্জ করেন, 500-1,000 টাকায় মানুষ করে সবকিছু পাওয়া যাচ্ছে। সব পাওয়া যাচ্ছে, কেন দুটোর মধ্যে আমি কোনো দেখে ডিফারেন্স নাই, তো আমি কেন দেবো? আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট তানভীর রাজন ভাইয়া। আজকে আমরা জানবো তানভীর ভাইয়ের কাছ থেকে একটা ছোট থেকে বিজনেসকে কীভাবে ব্র্যান্ড করা যায়, কি কি প্রবলেম আসতে পারে অ্যান্ড সেই প্রবলেমগুলোর সলিউশন কি। যদি আপনি ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে কোন এজেন্সি নিয়ে কাজ করে থাকেন তাহলে আজকের এই পডকাস্ট আপনার অনেক প্রবলেমের সলিউশন বের করে দিবে। ওয়েলকাম তানভীর ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। ভাইয়া, ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক দিন তো কাজ করছেন, মার্কেটে কেমন ডিমান্ড মনে হচ্ছে আপনার? আসলে ডিজিটাল মার্কেটিং তো মার্কেটিংয়েরই একটা ওয়ে। আলাদা করে সত্যি বলতে ডিজিটাল মার্কেটিং বলে আলাদা করে কিছু নাই। আমরা যখন ওভারঅল মার্কেটিংয়ের ডিজিটাল পার্টটুকু নিয়ে কাজ করি, সেটাই কথা বলতে বলতে আমরা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং হিসেবে এস্টাবলিশ করে ফেলেছি বোঝানোর জন্য যে কি করি। আসলে দিন শেষে পুরোটাই হচ্ছে যে মার্কেটিং, এবং মার্কেটিং ছাড়া আপনি কোনো প্রোডাক্ট আসলে সেল করা, বিজনেস রান করে রাখা বা বিজনেস চালিয়ে নিয়ে যাওয়া, এটা তো কাইন্ডস অফ অসম্ভব। এখন ধরেন কথার কথা, আজকে ডিজিটাল মার্কেটিং বলছি, এখন এআই চলে এসেছে, তাহলে কি এআই মার্কেটিং বলবো? বা হচ্ছে যে নেক্সটে আরও নতুন ভার্সন আসবে। দিন শেষে সবই কিন্তু মার্কেটিং বেস, জায়গাটা এক, শুধুমাত্র হচ্ছে যে মিডিয়ামের পার্থক্য। যেমন সেই 2008-9 সালে আমরা যখন কাজ করতাম তখন আমরা টিভিতে অ্যাড দিতাম, তারপর নিউজ পেপারে অ্যাড দিতাম, সেটার জন্য একভাবে চিন্তা করতাম। তারপরে যখন সোশ্যাল মিডিয়ায় আসলো, ইউটিউব আসলো বা মানুষ অনলাইনমুখী হলেন, সেগুলোর প্ল্যাটফর্মগুলোর জন্য কিন্তু একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়, রাইট? এই যে মিডিয়াম টু মিডিয়ামে হচ্ছে যে আমাদের থট চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রসেস চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটুকুই, কিন্তু গোড়ার জিনিসটা কিন্তু সেম। ঠিক আছে, অতএব মার্কেটিং বাদে আসলে বিজনেস, এটা কল্পনা করাও সম্ভব না। 2, আর মূল বিষয়টা হচ্ছে যে আমরা মার্কেটিংয়ে বলি যে টাচ পয়েন্ট, আমার সম্ভাব্য ক্রেতা যেখানে আছে সেখানে গিয়ে তাকে হচ্ছে যে তার সামনে উপস্থিত হওয়া, আমার বেনিফিটসগুলো বা আমার প্রোডাক্ট বা সার্ভিস এগুলো তার সামনে তুলে ধরা। এখন আমার সম্ভাব্য ক্রেতা অনলাইনে বেশি, ডিজিটাল মিডিয়ামগুলোতে বেশি, অতএব ডিজিটাল মিডিয়ামগুলোতে আমার মার্কেটিং করার কোনো আসলে বিকল্প নাই। কোন প্ল্যাটফর্মগুলো আপনার মনে হয় সবচেয়ে বেশি সেলসে কনভার্ট করা যায়? ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক? ওই যে একটু আগেই বলছিলাম, যেখানে আমার কাস্টমার বেশি। তো এই ধরেন করোনার আগেও বাংলাদেশে ফেসবুকের হচ্ছে যে মার্কেট শেয়ার ছিল মোর দেন 90%। মানে বাংলাদেশের মানুষ যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে বা যে প্ল্যাটফর্মগুলোতে বেশি অ্যাক্টিভ, ফেসবুক তার 90% প্লাস ছিল। রিসেন্টলি আপনি যদি এই বছরের ইয়েটা দেখেন, এটা 70%-এর নিচে নেমে গেছে, কখনো কখনো 60%-এর কাছাকাছি চলে আসছে। তাহলে এই যে মাঝখানের যে বাকি যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করছে কারা? এই গ্যাপটা একটা মেজরিটি অংশ না, ইনস্টাগ্রাম তো ফেসবুকের ভিতরে, ঠিক আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব ফেসবুক ফ্যামিলির ভিতরে, মেটা ফ্যামিলির ভিতরে। এই মাঝখানের জায়গাটুকু পূরণ করতেছে আপনার ইউটিউব, পূরণ করছে টিকটক, ঠিক আছে, এবং যে আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে, স্পেশালি ধরেন হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, ফেসবুক, ইউটিউব, টিকটক, এই 3টা জায়গাতেই হচ্ছে যে টাচ পয়েন্টটা, এই 3টা মিলে মোর দেন 90-95%। তাহলে এই 3টা জায়গাতেই হচ্ছে যে অ্যাক্টিভ হওয়ার উচিত বেশি আর কি। বাংলাদেশের মার্কেটে গুগল অ্যাডস অ্যাকচুয়ালি কি কাজ করে? হ্যাঁ, ভালোভাবে কাজ করে, যদি হচ্ছে যে আপনি জানেন আপনার কি করতে হবে। না, গুগল মার্কেটিংয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে কি আসলে অর্গানিকলি আসলে এসইও করা উচিত নাকি আসলে অ্যাড মার্কেটিংটা করা উচিত? দুইটা আমার মতে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, দুইটা প্যারালালি
চালিয়ে যাওয়া উচিত এক। দ্বিতীয়ত হচ্ছে যে গুগল অ্যাডসে যাওয়ার আগে আপনার একটু খুঁজে দেখতে হবে। একেবারে গণহারে সব কিছু নিয়ে আপনি গুগল অ্যাডসে চলে গেলে এটা সাকসেস হওয়ার সম্ভাবনা আমার কোন প্রোডাক্টটা আমি difficult. হ্যাঁ কোন প্রোডাক্টটা আমি সেল করতে চাচ্ছি, আমার কোন প্রোডাক্টটা টাইটেলে আছে অ্যান্ড কোন প্রোডাক্টটা কত সংখ্যক মানুষ আসলে সার্চ করতেছে। আরও সহজ করে যদি বলি, যেই সব প্রোডাক্টের জন্য মানুষ একটু সার্চ করে, এখন তো সব ভলিউম অ্যাকচুয়ালি দেখা যায় যে একটা কিওয়ার্ড রাইট ভলিউম, এখন এটা সবসময় দেখা যায়। তো যেই সব প্রোডাক্টের জন্য মানুষ আসলে একটু সার্চ করে কেনাকাটা করতে পছন্দ করে, যেটা একটু চিন্তা ভাবনা করে কিনতে হয়, যেমন ধরেন একটু হচ্ছে যে দামি প্রোডাক্টগুলো বা হচ্ছে যে যেই প্রোডাক্টগুলো আসলে আপনার অন্য অনেক কিছুর সাথে ডিপেন্ডেন্ট, যেমন ধরেন হচ্ছে যে আপনি হুট করেই একটা টি শার্ট কিনে ফেলতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি ধরেন হচ্ছে যে টি শার্ট বানাতে দিবেন আপনার টিমের জন্য, 50 জনের টি শার্ট বানাতে দেবেন, এটার জন্য কিন্তু একটু সার্চ করবেন, হুট করে একজনকে অর্ডার দিয়ে দিবেন না। আবার ধরেন হচ্ছে যে আপনি ওই একই টি শার্ট হয়তো বা হচ্ছে যে একটু ভালো একটা অকেশনের জন্য একটু ভালো করে দেখতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে আপনার হয়তো বা কোনো একটা অ্যালার্জি ইস্যু আছে, আপনি সব টি শার্ট আপনাকে স্যুট করে না, আপনি একটু অ্যালার্জি ফ্রি যে টি শার্ট আছে এইটা হচ্ছে যে খুঁজতেছেন, এইটা আবার আপনি গিয়ে একটু সার্চ করবেন, ঠিক আছে। তো কিছু প্রোডাক্ট আছে, কিছু সার্ভিস আছে যেগুলো মানুষ কেনার আগে ওগুলোকে একটু রিসার্চ করে নিতে পছন্দ করে বা প্রয়োজন হয়, সেই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসগুলোর জন্য হচ্ছে যে গুগল অ্যাডস খুব ভালো কাজ করে। আমাদেরকে এইটা জিনিসটা ক্লিয়ার করবেন অ্যাকচুয়ালি একটা পার্সন যখন বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করে, সে চিন্তা করে যে আমি অনলাইনে বিজনেস করবো, অ্যাকচুয়ালি প্রথমে তার কী কী স্টেপ নেওয়া উচিত, কোন কোন জায়গাগুলোতে আসলে তার স্টেপ নেওয়া উচিত, কখন প্রথমে কি আসলে পেজ ওপেন করা উচিত নাকি প্রথমে তার ওয়েবসাইটে কনভার্ট করা উচিত? আমি বলবো প্রথমে আসলে তার চিন্তা করা উচিত কী প্রোডাক্ট নিয়ে কাজ করবে। শুধু তাই না, মানে এটা আমার পেন্টাকিউ বা পঞ্চপ্রশ্ন নামে আমি একটা মডেল রেডি করেছিলাম এটার জন্য। 5টা প্রশ্ন, যে আমি কি বিক্রি করব, সেটা কে কিনবে, কেন কিনবে, কেন আবার কিনবে, কেন অন্যজনকে রেফার করবে। হ্যাঁ, এই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন যেন ওরা কেন কিনবে, যদি তারা আমার থেকে আবার কেন কিনবে, অ্যান্ড হচ্ছে লাস্ট কোশ্চেনটা কি ছিল, মানে 5টা প্রশ্ন, কে কিনবে, কার কাছে বিক্রি করব, সে কেন কিনবে, সে কেন আবার কিনবে, যে জিনিসটা, সেই জিনিসটা যদি হয় একটা বিজনেসে, অ্যান্ড আমরা যদি রয়্যাল কাস্টমার 20% বের করতে পারি, তাহলে একটা বিজনেস 20 টাকার ব্র্যান্ড এমনি হয়ে যায়। অ্যাকচুয়ালি এমন প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত না যে প্রোডাক্ট অ্যাকচুয়ালি প্রোডাক্ট ধরেন হচ্ছে যে, মানে আমরা তো ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড নেশন না, আমাদের অধিকাংশ উদ্যোক্তারই কিন্তু হচ্ছে যে প্রোডাক্ট তৈরি করা বা ম্যানুফ্যাকচার করার হচ্ছে যে কিন্তু ইয়েটা থাকে না, ক্যাপাসিটিটা থাকে না, ঠিক আছে, সবার নিজস্ব ফ্যাক্টরি থাকা সম্ভবও না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে যে হয় চায়না থেকে বা অন্য কোনো দেশ থেকে বা হচ্ছে যে নিয়ে আসতে হয়, বা অন্যরা নিয়ে এসেছে তাদের কাছ থেকে নিয়ে বিজনেস শুরু করতে হচ্ছে। এই যে যখন আমরা একটা প্রোডাক্টে 3 ধরনের ভ্যালু থাকে, কোর ভ্যালু, অ্যাডেড ভ্যালু, আর হচ্ছে যে এটা আরোপিত ভ্যালু আর কি, ঠিক আছে। তো এই জায়গাগুলো নিয়ে যখন আমি ম্যানুফ্যাকচারার না, তখন আমি কোর ভ্যালুতে চেঞ্জ করতে পারছি না, কিন্তু আমার অ্যাডেড ভ্যালু এবং হচ্ছে যে ইম্পোজড ভ্যালু, আরোপিত ভ্যালু, এই দুইটা কিন্তু আরামসে চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে। কীরকম, ধরেন আমার প্যাকেজিং বা প্রোডাক্টের একটা হচ্ছে যে কি বলি পেইন পয়েন্ট, কাস্টমারের পেইন পয়েন্ট খুঁজে বের করে সেই অনুযায়ী হচ্ছে যে কাজ করে। যেমন আমরা একবার একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, এক্সপেরিমেন্টটা আমাদের জন্য ওয়ান অফ দ্য আই ওপেনিং এক্সপেরিমেন্ট ছিল। এই যে আপনার হট ওয়াটার ব্যাগগুলো আছে না, যেগুলো হচ্ছে যে এই যে প্রেস করলে হচ্ছে যে অটোমেটিক্যালি ভিতরে পানিটা গরম হয়ে যায়, আলাদা করে হচ্ছে যে গরম পানি ভরা লাগে না। তো এইটা যখন হচ্ছে যে আমাদের অনেক আগে একজন ক্লায়েন্ট আসলেন আমাদের, তার জন্য আমরা কাজ করছিলাম। তো দেখি যে প্রথম দিকে কিছু সেল আসলো, ভালোই সেল আসলো, 1.5-2 মাস পরেই মোটামুটি যারা নক করছেন সবার একই কথা, ভাই এই জিনিস তো হচ্ছে যে দারাজে হচ্ছে যে এর থেকে কম দামে পাওয়া যায়, অমুক জায়গায় এর থেকে কম রেটে পাওয়া যায়, আপনারা ডাকাত, বাটপার, গলা কাটছেন, মানে ন্যাচারালি যা যা বলে আর কি। তো আমরা ক্লায়েন্টকে বললাম যে এরকম রেসপন্স আসতেছে, উনি ধরে ধরে দেখালেন যে দেখেন ভাই আমারটার ওজন কতটুকু, আর হচ্ছে যে এই যে অর্ধেক দামে পাওয়া যায় তার ওজন হচ্ছে 3 ভাগের 1 ভাগ, মানে ম্যাটেরিয়ালগত ইস্যু আছে, অনেক কিছু আছে। ওকে, তো
এক হচ্ছে যে আমরা এটা নিয়ে যখন এক্সপ্লেইনার টাইপের যে বাজারের প্রচলিত যেটা নর্মাল রেসপন্স সেটা যখন দিলাম তখন কিছুটা হচ্ছে যে চেঞ্জ হলো, কিন্তু আমরা এখান থেকে মুক্তি পাইনি। আমরা যখন এটার হচ্ছে যে অডিয়েন্স খোঁজা শুরু করলাম যে কেন কিনে মানুষ, কার জন্য কিনে, কখন কিনে, তো আমরা অনেকগুলো সাব সেগমেন্ট খুঁজে বের করলো টিম। তো আমরা 2টা সাব সেগমেন্ট নিয়ে প্রথমে কাজ শুরু করলাম। একটা হচ্ছে যে আপুদের যাদের হচ্ছে যে পিরিয়ডের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, তখন কিন্তু এই গরম সেকটা হচ্ছে যে খুব আরাম দেয় আর কি, ঠিক আছে, এটা নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করলাম এক। আর দ্বিতীয়ত বাসায় যারা বয়স্ক আছেন, বাবা মা বা দাদা দাদি, তাদের কিন্তু হচ্ছে যে এই যে গেটে বাত বা বিভিন্ন ধরনের বাতের ব্যথায়, হাড়ের ব্যথায় এই সেকটা খুব উপযোগী, তারা কিনেন এটার জন্য। তো 2টার জন্য 2 ধরনের কন্টেন্ট, মানে বয়স্কদের জন্য তাদের বাসার যারা হচ্ছে যে মোটামুটি রেসপন্সিবল জেনারেশন আছেন, রেসপন্সিবল তো আর বয়স অনুসারে হয় না, আমরা এভারেজে ধরে নিয়েছি আর কি 25 থেকে 35 বা 40 এই সেগমেন্ট করা যায় যে ফেসবুকে এই এজ থেকে জি এই সেগমেন্টটা করে তাদের জন্য হচ্ছে যে কন্টেন্ট বানাইলাম যে আপনার বাবা বা মা বয়স্ক বা বাসা পরিবারের বয়স্ক সদস্য, সে হচ্ছে যে যদি হচ্ছে যে গরম পানি করে এটা ভরতে গিয়ে যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে এইখান থেকে হচ্ছে সহজ সমাধান হচ্ছে যে এইটা। জাস্ট ইমাজিন একজন মানে পুরুষ মানুষ বা মহিলা মানুষ, তার বাসায় বয়স্ক বাবা মা আছেন, হয় এই সাথে থাকেন অথবা গ্রামের বাড়িতে থাকেন, তার মাথায় যদি একবার ঢোকে যে আমার মা বা বাবা কোনো কারণে পানি সেকতে গিয়ে যদি গায়ে পানি পড়ে যায়, তখন কিন্তু এটা আর তার কাছে প্রোডাক্ট থাকতেছে না, এটা তার কাছে সলিউশন হয়ে যাচ্ছে, পেইনের সলিউশন বা প্রবলেমের সলিউশন হিসেবে চলে আসছে। সেম অ্যাজ হচ্ছে যে এই যে ব্যথার ওই এখন যার ব্যথা হচ্ছে বা যার এর আগে ব্যথা হয়েছে ওইটা দেখে তার সাইকোলজিতে করেছে, তখন কিন্তু হচ্ছে যে সে কি করছে, পারচেস করছে, তখন কিন্তু মানে এটা তার হচ্ছে যে ওই যে ব্যথার সলিউশন, এটা জাস্ট একটা অ্যানাদার প্রোডাক্ট না। তো বিষয়টা হচ্ছে যে আপনার এই যে প্রোডাক্টটা নিচ্ছেন, যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আসলে কি করতে পারে, কারণ কেউ আসলে প্রোডাক্ট কিনে না, মানুষ আমরা সবসময় সলিউশন কিনি। তো সেই সলিউশনটা কি হইতে পারে, ধরেন আপনি গিয়ে একটা সুন্দর জামা কিনছেন, জামা কেনার জন্য, শার্ট কেনার জন্য কিন্তু শার্ট কিনছেন না, আপনি কেনার সময় একবার ইমাজিন করে দেখছেন এই শার্টটা পরলে আমার কতটুকু সুন্দর লাগবে, আমাকে কতটুকু প্রেজেন্টেবল লাগবে, রাইট? আচ্ছা, আপনি একটা ঘড়ি কিনছেন, হোক ঘড়িটা দামি, কিন্তু আপনি ওই ঘড়িটা পরে হচ্ছে যে আপনার যে ফিলটা, যে না আমি একটা ভালো মানসম্মত ঘড়ি পরেছি, বা এই যে মানে একটা ডিজাইনার শাড়ি পরেছি বা ডিজাইনার ড্রেস পরেছি, এই যে ফিউচার আপনার যে প্রেজেন্টেশনটা, এটাকেই হচ্ছে যে রিপ্রেজেন্ট করে। তো আমার কথা হচ্ছে যে বিজনেস করবেন ডেফিনেটলি, কিন্তু আপনার এই প্রোডাক্টটা কারা কিনবে, কেন কিনবে, কিনে সে হচ্ছে যে এখান থেকে কি এক্সপেক্ট করবে, আপনি তাকে কি ফিলটা দিবেন, এই জিনিসগুলো হচ্ছে যে খুঁজে বের করাটা হচ্ছে যে সবার আগের কাজ, এবং এই কাজগুলো এইটা খুঁজে বের করতে পারলে পরের কাজগুলো কিন্তু অনেক ইজি হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। প্রথমত হচ্ছে আমাদের প্রথমে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, এই জিনিসটা আমরা বুঝলাম। অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করার যদি আমরা পেয়ে যাই যে আমরা প্রোডাক্ট অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে, অ্যান্ড দেন সেকেন্ড স্টেপ কী হইতে পারে আসলে, ওই যে কে কিনবে, প্রোডাক্ট সিলেক্ট করলাম, ধরেন কথার কথা আপনি ধরে নেন যে হচ্ছে যে আপনি চাল সিলেক্ট করেছেন বা ডাল সিলেক্ট করেছেন, তো বাংলাদেশে এই যে 18 থেকে 20 কোটি মানুষ, তা এনাদের মধ্যে হচ্ছে যে চাল খায় না এরকম কেউ আছে? কেউ নাই। কোনো ফ্যামিলি আছে? কম লাগে বেশি লাগে, সবারই লাগে, সব ফ্যামিলিতে লাগে। তাহলে কি আপনি পুরো 18 কোটি মানুষের কাছে চাল বিক্রি করবেন? সম্ভব না এটা, কারণ সবাই তো আর অনলাইনে আসলে পারচেস করে না অ্যাকচুয়ালি। আচ্ছা, ধরে নিলাম অনলাইনে 10 কোটি মানুষ আছে, 10 কোটির মধ্যে আমি আরও ধরে নিলাম যে অনলাইনে 2 কোটি মানুষ, ধরে নিলাম যে 2 কোটি মানুষ পারচেস করে, তাহলে কি 2 কোটির কাছে কি চাল বিক্রি করবেন? পারবো না। দ্বিতীয়ত এই 2 কোটি যদি আপনারা অর্ডার দেয়, ডেলিভারি দিতে পারবে? সম্ভব না। তো এখন আমরা চিন্তা করি সারা বাংলাদেশ, ওই যে আগেরকার আমলে ট্রাকের গায়ে লেখা থাকতো সমগ্র বাংলাদেশ 80 টন, তো এটা নিয়ে তো প্রচুর কৌতুক হয়েছে, বাংলাদেশের ওজন কত, স্যার 80 টন, কই দেখছিস, স্যার ট্রাকের গায়ে লেখা দেখছি, ঠিক আছে। তো এই যে সমগ্র বাংলাদেশ 80 টনের স্টাইলে সবাইকে টার্গেট করে ফেললে হবে না। কেন বলতেছি, বিষয়টা হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টের জন্য যাকে টার্গেট করবেন,
ওই একটা নির্দিষ্ট গ্রুপের সাইকোলজি অ্যানালাইসিস করে তাদের প্রবলেম, তাদের পেইন অ্যানালাইসিস করে এটার সলিউশন কী হইতে পারে সেই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে দেন আপনি এটার পজিশনিং ঠিক করবেন। ওই পজিশনিং অনুসারে কন্টেন্ট, ওই কন্টেন্ট অনুসারে হচ্ছে যে টার্গেটিং, অ্যাডস, ইচ অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, আমি যাদের কাছে সেল করছি এমন কোনো প্রোডাক্ট সিলেক্ট করা উচিত না যেটা আমার 1 কিলোমিটার মধ্যে পাওয়া যায়। তাহলে অবশ্যই আমি সেই জিনিসটা অনলাইন থেকে কিনবো না। আমি যদি একটা চালি সিলেক্ট করি, সেই জিনিসটা যদি আমি নিচের থেকে কোনো শোরুম বা কোনো দোকান থেকে পাই, সেই জিনিসটা অবশ্যই আমি অনলাইনে 80 টাকা বা 130 টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিনতে চাবো না। তো সেই জিনিসটা আসলে খেয়াল করা উচিত যে আসলে সেটাও খেয়াল করা উচিত। আবার হচ্ছে যে এইটা যদি বলি তাহলে ওই যে বলছিলাম আমি কি বেচছি, ধরেন ফুড পান্ডা যা আমরা অর্ডার করি মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যেই তো পাওয়া যায়, পাওয়া যায় না? হ্যাঁ, তাহলে ফুড পান্ডা কি আসলে খাবার বিক্রি করছে না আমার কনভেনিয়েন্স বিক্রি করছে? আমার সময় আসলে আমার সময়, হেঁটে যাওয়ার শ্রম, হ্যাঁ। এগুলো আমার কাছে এখন হচ্ছে যে সবাই আসলে বাঁচিয়ে দিচ্ছে, হ্যাঁ, শৌখিন। রাইট? তাহলে আমি আসলে কি বিক্রি করছি? আমি কি একটা ড্রেস বিক্রি করছি না তার ফিউচার, তার সেলফকে বিক্রি করছি? আমি কি চাল বিক্রি করছি না তার হচ্ছে যে স্লিম ফিগার, তার কাছে ওই স্লিম ফিগারের স্বপ্নটা বিক্রি করছি? ঠিক আছে, তো ওই জায়গা থেকে হচ্ছে যে আমার যে অডিয়েন্স গ্রুপটা, সেই অডিয়েন্স গ্রুপটাকে আমি যখন আইডেন্টিফাই করব যে এইটা আমার অডিয়েন্স গ্রুপ, তাহলে এই গ্রুপের আসলে চাওয়াটা কি? এই যদি গ্রুপটা এরকম হয় যে তার ওই যে নিচে নেমে হেঁটে গিয়ে হচ্ছে যে শপিংটা করে আনবে, সেটা 1 কিলোমিটার না, আমি ধরলাম তার পাশের বিল্ডিংয়েই আছে, ওইটার থেকে হচ্ছে যে সে ঘরে বসে হচ্ছে যে এত ঝুটঝামেলা বাদে অর্ডার দিয়ে দেবে, এটা তার কাছে বেশি কনভেনিয়েন্ট, তাহলে ওইটা তার কাছে সেল করতে হবে। হ্যাঁ, আবার যদি হচ্ছে যে না, ঘরের ধারে কাছে যেগুলো পাওয়া যায়, আমি এমন গ্রুপকে টার্গেট করতেছি, তারা হচ্ছে যে আচ্ছা দূর, কেন আমি 80 টাকা দেবো, আমি একটু গিয়ে ঘুরে টুরে খুঁজে আসি, কিনে আনি। সে 80 টাকা সেভ করার জন্য দরকার 8 কিলোমিটার হাঁটবে। এরকম মানুষও যেমন আছে, 8 কদম হাঁটার ভয়ে 80 টাকা না 800 টাকা খরচ করতে চায়, এরকম মানুষও আছে। আচ্ছা। 2 ধরনের মানুষই কিন্তু আমাদের সোসাইটিতে আছে। তাহলে আপনি আসলে কোন ধরনের মানুষকে টার্গেট করছেন, সে কে? এই রকম ক্ষুদ্র 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 তার মাইক্রো বিহেভিয়ারগুলো, তার বিহেভিয়ার প্যাটার্নগুলো আপনি যখন আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, তখন আপনি অনায়াসে তাকে সেল করতে পারবো। সেল করতে পারবেন। সেল সবসময় ডর কা বিজনেস হয়। ওই যে হিন্দি সিনেমার মাফিয়াদের ডায়লগ থাকে না, ডর কা বিজনেস হয়। তার ভয়টা কোন জায়গায়, তার পেইনটা কোন জায়গায়, তার প্রবলেমটা কোন জায়গায়? এক্স্যাক্টলি। এইগুলো মানে খুঁজে বের করা হচ্ছে যে কোনো উদ্যোক্তার হচ্ছে যে প্রথম কাজ, ইভেন তার ফেসবুক পেজ, ইভেন তার নাম ঠিক করার আগে এগুলো খুঁজে বের করতে পারলে তারপর তার কাজটা অনেক ইজি হয়ে যায়। আদারওয়াইজ এটা পদে পদে হোঁচট খেয়ে 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 তারপর খুঁজে বের করতে হয়, ততক্ষণে দেখা যায় যে অনেক সময় চলে গেছে, অনেক ইনভেস্টমেন্ট খরচ হয়ে গেছে, এই বিষয়গুলো তখন হচ্ছে যে খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে। সেম প্রোডাক্ট আপনার দ্বারা যে প্রাইজে মানুষ সেল করতেছে, একটা ঘড়ির কথাই যদি আমি বলি, একটা ঘড়ি তারা যে মানে 200 টাকা সেল করতেছে, সেম প্রোডাক্ট অনলাইনে 400 টাকা বিক্রি করতেছে। তাহলে যদি সেম প্রোডাক্ট হয়, দ্বারা যে কেন আসলে এত কম রেটে সেল করতে পারতেছে, যেটা আমরা অনলাইন বিজনেসে বা ই কমার্স সাইটে পারতেছি না, এটার আসলে মেইন রিজনটা কি আসলে? খুব সহজ, আপনি দেখবেন যে কয়েকটা রিজন আছে, 3 থেকে 4টা রিজন। নাম্বার 1, আপনি যখন আলিবাবাতে যান, দেখবেন যে আলিবাবাতে একটা প্রোডাক্টেরই 3-4 ধরনের প্রাইস দেখায় না? যে ধরেন এমওকিউ বা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, ওইটার 50 পিস, তাহলে 50 থেকে 100-র জন্য এক ধরনের প্রাইস, 100 থেকে 500-র জন্য আরেক ধরনের প্রাইস, 500 থেকে 1000-এর জন্য এক ধরনের প্রাইস। তাহলে যিনি 1000 পিস অর্ডার করছেন, তিনি তো ওখানে কিনতে গিয়ে জিতে যাচ্ছেন, হ্যাঁ, এক বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে দারাজে যা হচ্ছে যে দেখছেন, সরি আলিবাবায় যা দেখছেন, ওইখানে যদি আপনি ফিজিক্যালি হচ্ছে যে গিয়ে বা হচ্ছে যে ওইখানকার এজেন্টদের সাথে হচ্ছে যে রিয়েল এজেন্ট এদের সাথে যোগাযোগ করে কিনেন, তাইলে হচ্ছে যে আরেক রকম বিষয়। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ধরেন একটা ঘড়ি, তো সেই ঘড়িটা ছবিতে তো সেম ধরনের, এটার কোয়ালিটির অনেক হেরফের আছে। যেমন আমার এক ক্লায়েন্টের জন্য রিসার্চ করতে গিয়ে আমরা ইসলামপুরে গিয়েছিলাম, পুরো ইসলামপুর ঘুরে ঘুরে একই ছবি, মানে একই ছবি বলতে হচ্ছে যে একই প্রোডাক্ট, মানে লুক অ্যান্ড ফিল সেম, টাচ ফিল না, আমি মানে লুকের ফিল বলছি, ওইটা পরিয়ে ছবি তুললে মোটামুটি হচ্ছে যে সেম।
এটা 16টা কোয়ালিটি পাইছিলাম, এবং সেটা 300 টাকা থেকে শুরু করে 13,500 টাকা পর্যন্ত। বিশাল আমি কোয়ালিটি তো আসলে কোয়ালিটি রেঞ্জটা 16টা কোয়ালিটি 300 টাকা থেকে শুরু করে 13,500 টাকা পর্যন্ত। এইবার আপনি দারাজে যেটা মানে দারাজের এইভাবে তো বলা উচিত না, মানে আপনি এক্স ওয়েবসাইটে যেটা দেখছেন বা ওয়াই ওয়েবসাইটে দেখছেন, জেড ডিফারেন্স। হ্যাঁ, এখানে কোয়ালিটি ডিফারেন্স আছে, সোর্সিংয়ের ডিফারেন্স আছে। কেউ যিনি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছেন উনার কস্টিং আর যার কাছে 3-4 হাত ঘুরছে তার কস্টিং সেম হবে না। আর চায়না থেকে আনলেই যে আপনি একেবারে অরিজিনাল ফ্যাক্টরি থেকে নিয়ে আসতেছেন বিষয়টা এরকম না, ওইখানেও কয়েক হাত ঘুরে। যেমন আলিবাবার থেকে যদি আমি আলিবাবা থার্ড পার্টি হিসাবেই আমাদেরকে, আলিবাবাতেও অনেক 4th 5th 2nd 7th পার্টি হচ্ছে যে আলিবাবাতেও আছে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে যে আপনার কোথা থেকে কিনছেন, এটার কোয়ালিটি, এটার হচ্ছে যে লেভেল, এই জিনিসগুলো হচ্ছে যে একটা ইস্যু আছে। দ্বিতীয়ত হচ্ছে যে সবার কস্টিং তো সেম না, কারো দেখা যাচ্ছে যে অ্যাট এ টাইম হচ্ছে যে 50টা প্রোডাক্ট সেল হচ্ছে, তো ওনার হচ্ছে যে টোটাল অপারেশন কস্ট 50 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে প্রোডাক্ট ওয়াইজ ফিক্স কস্ট যেটা, কারো 4টা প্রোডাক্ট সেল হচ্ছে, তাহলে তার অপারেশন কস্ট ওইভাবে। তো এরকম অনেক কিছুর কারণেই হচ্ছে যে আপ ডাউন করে। আপনার সাকসেসের বিষয়টা হচ্ছে যে আপনি আপনার কাস্টমারকে রিয়েল ইনফরমেশন কতটুকু দিচ্ছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাকে আপনি কিভাবে সাপোর্ট দিচ্ছেন, তাকে আপনি কিভাবে হেল্প করছেন। আমাদের ঝামেলাটা হয়ে যায়, আমরা মনে করি যে ই কমার্স মানেই হচ্ছে যে সুন্দর করে ছবি তুলবো, ভিডিও করে এটা এই যে অ্যাডে গেলাম, ব্যাস আমার $1 সেল আসতে হবে, আমার এত ডলারের মধ্যে সেল আসতে হবে, আসলে আমি সাকসেসফুল, না আসলে আমার শেষ সব। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন রিয়েলি আমরা ই কমার্স বা অনলাইনে এইভাবে সেলের প্রিপারেশন নেই, প্ল্যান নেই, তখন আমরা ধরেই রাখি যে ফার্স্ট অর্ডারটা আমার লসে হবে। আমার একটা অর্ডার পাওয়া মানে একজন কাস্টমার পাওয়া, তাকে যদি আমি প্রপারলি সার্ভিস দিতে পারি, প্রপার মানে স্যাটিসফাই করতে পারি, তাকে রেগুলার ফলো আপে রাখতে পারি, তাহলে এরপরে তার কাছে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার আমার সেল করা ইজি হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা এই যে অ্যাড দিয়ে সেল আনার ক্ষেত্রে যত এক্সাইটেড, আমার প্রিভিয়াস কাস্টমার তাদেরকে রেগুলার নক করার ব্যাপারে ততটাই উদাসীন। অনেক ই কমার্স উদ্যোক্তা বা ই কমার্স উদ্যোক্তার সাথে আমার কথা হয় প্রতিনিয়ত, জিজ্ঞেস করি যে আপনার এই পর্যন্ত কীরকম কাস্টমারের কাছে সেল করেছেন। ভাইয়া 10,000-এর উপরে সেল করেছি, 5,000-এর উপরে সেল করেছি, 3,000-এর উপরে সেল করেছি। তো ওনাদের ডেটাবেস আছে, হ্যাঁ আছে, কুরিয়ারে ইয়ে করেছি। আচ্ছা, তাদেরকে কি রেগুলার হচ্ছে যে কোনো ধরনের নক দেওয়ার কোনো ব্যবস্থা করেছেন? কল যাচ্ছে রেগুলার? এইটা তো হচ্ছে না আসলে। তাহলে কত বড় মানে বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় যে আমি ওই যে কিছু মন্দির আছে না পাহাড়ের উপরে থাকে, মানে হাজার হাজার ধাপ সিঁড়ি পার হয়ে তারপর হচ্ছে যে মন্দিরে ঢোকা লাগে, তো আমি হাজার হাজার ধাপ সিঁড়ি পার হয়ে মন্দিরের দরজা পর্যন্ত গেলাম, সেইখান থেকে ফেরত চলে আসলাম, ঠিক আছে, আসল কাজটাই করা হলো না। তো এই বিষয়গুলোকে হচ্ছে যে খেয়াল রাখতে হবে, না হলে বিপজ্জনক হয়ে যায়। আসলে অনলাইন বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে ইম্পোর্ট করাটা কতটা দরকার আসলে? প্রথম শুরু করার ক্ষেত্রে কি আসলে চায়না থেকে ইম্পোর্ট করা বা এই ব্যাপারগুলো জানা কি খুবই দরকার? মানে এখন আমার প্রোডাক্টের উপরে তো আমার কন্ট্রোল থাকতে হবে। যেমন আমি অনেক কেস পেয়েছি যে চায়না থেকে থার্ড পার্টি আরেকজনের কাছ থেকে নিয়ে এসে সেল করতেছে, সে দেখলো যে খুব ভালো সেল হচ্ছে, এবার সে বলতেছে ভাই আমি তো তোমার এনে দিতে পারতেছি না, আমার হচ্ছে যে আপাতত এই প্রোডাক্টটা আসতেছে না। 2 দিন পর দেখা গেলো যে ওই যে যিনি সাপ্লায়ার বা ইম্পোর্টার সেই হচ্ছে যে আরেকটা পেজ খুলে নিজেই সেল করা শুরু করে দিয়েছে, কারণ সে জানে যে এটা তো ভালো সেল হচ্ছে, কনফিডেন্স পেয়ে গেছে। এ ধরনের অনেক ইস্যুস আছে, ঠিক আছে। তো আবার হচ্ছে যে একজনের উপর ভর করে শুরু করলেন, কিন্তু সে হচ্ছে যে ওই প্রোডাক্ট আনা বন্ধ করে দিল, সত্যি হয়তো বা বন্ধ করে দিল, অন্য কোনো প্রোডাক্টে প্রফিট বেশি পাচ্ছে সেগুলো আনছে। তো এরকম জায়গা থেকে যদি চায়না থেকে হচ্ছে যে ইম্পোর্ট করে হচ্ছে যে মানে ইম্পোর্টেড প্রোডাক্টের উপরে বেস করে বিজনেস করতে হয়, তাহলে আপনার মাথায় রাখতে হবে শুরু করেন, কারণ শুরুতেই তো হচ্ছে যে সরাসরি ইম্পোর্ট করাটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়, সোর্সিং জানা, কিন্তু গোড়া পর্যন্ত যাওয়ার টার্গেট রাখতে হবে, ওই চেষ্টাটা থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে যে আমি অ্যাকচুয়ালি এটা কি আছে, কি করতে হবে সব কিছু জানাটা। রাইট ওইটার ওই সোর্সিংয়ের ওই জায়গাটুকু পর্যন্ত যাওয়ার
যে নলেজ মেকানিজম, এবং এখন তো অনেক ইজি হয়ে গেছে, প্রচুর সার্ভিস আছে, ঠিক আছে, অনেকে ডোর টু ডোর ডেলিভারিও হচ্ছে যে চালু করছেন, কেজি বেসিসে অনেকেই সাপোর্ট দিচ্ছেন। তো এই জিনিসগুলো হচ্ছে যে এক্সপ্লোর করে, ইভেন চায়না না গিয়েও তো হচ্ছে যে প্রচুর চাইনিজরা ইভেন বাংলাদেশেও তো ঘুরে। আপনি গুলশান বনানীতে হচ্ছে যে ঘুরলে দেখবেন চাইনিজদের অভাব পাবেন না, মাঝে মাঝেই ধাক্কা গুতা খাবেন, ঠিক আছে। বা অনলাইনেও তো মানে আলিবাবা আছে, আলি এক্সপ্রেস আছে, তাওবাও আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলোতে যোগাযোগ করা, কথা বলা এবং রেগুলার বেসিসে হচ্ছে যে এক্সপ্লোর করা, এগুলো চেষ্টা করলে সম্ভব, অসম্ভব কিছু না। কি পরিমাণ আসলে বাজেট দরকার একটা অনলাইন বিজনেস শুরু করার ক্ষেত্রে? এটা তো কমন আসলে প্রশ্ন, আসলে পাবলিক প্রশ্ন কমন, কিন্তু খুব ট্রিকি। বিষয়টা হচ্ছে যে আপনার বাজেট, শুধু তো বাজেটই ইস্যু না, বাজেটের সাথে আপনার দক্ষতা দরকার হয়, বাজেটের সাথে আপনার হচ্ছে যে জানা নো হাউটা দরকার হয়, নেটওয়ার্কিংটা দরকার হয়। এখন ধরেন খুব সিম্পল কথা, একটা ওয়ার্ডপ্রেস বেসড ই কমার্স ওয়েবসাইট রেডি করতে গেলে থিম টিম কিনে পেইড থিম দিয়ে রিকোয়ার্ড প্লাগ ইনগুলো দিয়ে মোটামুটি দেখা যায় যে 15-20 হাজার টাকা থেকে শুরু করে 50,000 টাকার মতো একটা বাজেট লাগে, ঠিক আছে। হোয়াট ইফ আপনার টিমে কেউ আছে বা আপনি নিজেই এই সাইটটা রেডি করে ফেলতে পারেন, তখন তার এই বাজেটটা লাগবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার লোগো লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এই জিনিসগুলো যদি হচ্ছে যে আপনার আইডিয়া ভালো থাকে, আপনি যদি হচ্ছে যে একজন বিগিনার লেভেলের গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে গাইড করে করে হচ্ছে যে আপনি এগুলো রেডি করে নিতে পারেন, তাহলে আপনার খুব অল্প বাজেট লাগবে। আপনি যদি হচ্ছে যে মানে পুরোটা একজনের উপর ছেড়ে দিতে চান বা একটা এজেন্সির উপর দিয়ে দিতে চান, যারা এগুলো নিজেরা রিসার্চ করে করে গুছিয়ে আপনাদেরকে রেডি করে দেবে, স্বাভাবিকভাবেই তারা অনেক বেশি চার্জ, একটা ভালো অ্যামাউন্ট চার্জ করবে। তো এরকম প্রত্যেকটা ধাপে ধাপে পদে পদে কিন্তু হচ্ছে যে আপনার প্রয়োজন হয়। এখন বাজেটেতে বড় বিষয় হচ্ছে যে আপনি অর্গানিক সেলসগুলোকে কিভাবে হ্যান্ডেল করছেন, আপনার মানুষের কাছে পৌঁছাচ্ছেন কিভাবে, আপনার এই যে অর্গানিক মার্কেটিং বলি আমরা, গেরিলা মার্কেটিং বলি, এগুলোতে যদি আপনি এক্সপার্ট হন, ঠিক আছে। যেমন আমাদের একেবারে গোড়ার থেকে দেখা লাল সালু নামে একটা ব্র্যান্ড আছে, ঠিক আছে। তো এইটার যিনি ওনার, উনি খুব একটা সময় হচ্ছে যে ব্লগে খুব অ্যাক্টিভ ছিলেন, সামহায়ার ইন ব্লগ থেকে শুরু করে বিভিন্ন ব্লগে, ওই সময়টায় উনি শুরুর দিকে খুবই অ্যাক্টিভ ছিলেন, ভালো লিখেন। তো উনি একটু হচ্ছে যে দুষ্টু মিষ্টি টাইপের হচ্ছে যে স্ট্যাটাস দিতেন, মানুষ এগুলো খুব পছন্দ করতো এবং এগুলো খুব ছড়াইতো। ধীরে ধীরে উনি এটার সাথে ওনার প্রোডাক্টটাকে অ্যাড করে নিলেন, ঠিক আছে। দেখা যেত যে ওনার পার্সোনাল প্রোফাইল থেকে উনি ভালো একটা অ্যামাউন্টের সেল জেনারেট করছেন, ঠিক আছে। তো এখন এই জিনিস যদি হচ্ছে যে উনি শুধুমাত্র অ্যাডের জোরে করতে চাইতেন, পারতেন হয়তো বা, কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করতেন। সেই ইনভেস্টমেন্টটা উনি কাট করে দিয়েছেন ওনার এই যে ফেস ভ্যালুর জন্য, ফেস ভ্যালু বা রেগুলার যে উনি লিখছেন কন্টেন্ট, এই জায়গাগুলো দিয়ে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার আসলে প্রথম 100 জন কাস্টমার যদি আপনি অর্গানিক্যালি জেনারেট করতে পারেন, সেখান থেকে যদি অ্যাটলিস্ট মানে 50-60 বা 70% কাস্টমারকে হ্যাপি করতে পারেন, তাদেরকে রিপিট অর্ডারে জায়গায় নিয়ে আসতে পারেন, অ্যাটলিস্ট 10-20%-এর কাছ থেকে যদি রিভিউগুলো নিতে পারেন, সেগুলো যদি শো অফ করতে পারেন, ঠিক আছে, ট্রাস্ট গেইন করার জন্য, আপনার কিন্তু এই জায়গাটা হচ্ছে যে তখন মানে খুব ভালোভাবে হচ্ছে যে রোল অন করা শুরু করে। আমরা শুরুতেই চিন্তা করি আল্লাহ আমার তো অ্যাডের টাকা লাগবে, আমার এইটা লাগবে, এইটা লাগবে। এই থট প্রসেসটার আমি বিরুদ্ধে। প্রথমে আমাদের 100 কাস্টমার লিড করতে হবে, মানে 100 বলতে এটা 100 হইতে পারে, 50 হইতে পারে, 200 হইতে পারে। আমার টার্গেট নিতে হবে প্রথম কিছু কাস্টমার আমি হচ্ছে যে আমি সেলসে কনভার্ট করি আমার অর্গানিক কন্টেন্ট দিয়ে। দেন সেগুলা অ্যাকচুয়ালি রিপিট কাস্টমার হচ্ছে কিনা, তারা অ্যাকচুয়ালি প্রোডাক্ট নেওয়ার পরে তারা স্যাটিসফাইড কিনা, রাইট, এন্ড তারা আবার রয়্যাল কাস্টমার হচ্ছে কিনা, যদি হয় তাহলে বিজনেস করা যেতে পারে। এটা একটা বিষয়। আর দ্বিতীয়, তখন আমি বুঝে যাবো যে আমার কন্টেন্টের সেই পাওয়ার আছে সেলসে কনভার্ট করার জন্য, দেন আমার প্রোডাক্টের সেই পাওয়ার আছে, প্রোডাক্টের হচ্ছে যে পাওয়ার আছে তাকে রিপিট কাস্টমারে কনভার্ট করানো। তখন যদি এটার পিছনে হচ্ছে যে টাকা ঢালি, ওই কন্টেন্ট আরো বেশি রেজাল্ট জেনারেট করবে, ওই প্রোডাক্ট আরো বেশি রেজাল্ট জেনারেট করবে। আমাদের বাংলাদেশের দিক থেকে চিন্তা করলে আমরা প্রথমেই শুরু করি যে আসলে প্রোডাক্ট লঞ্চ করছি, ওয়েবসাইট মেক করা হয়ে গেছে, পেজ ডান, বুস্টিং শুরু করে দিই। এটা যদি হচ্ছে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ফান্ড থাকে, সেক্ষেত্রে এটা খারাপ বলবো না,
কিন্তু দেখা যাচ্ছে আপনি একজন সলোপ্রেনার, অল্প কিছু বাজেট নিয়ে শুরু করেছেন, সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে যে আগে হচ্ছে যে পার্সোনাল কমিউনিকেশনের জায়গাগুলোতে গ্রো করে ফেলা। ঠিক আছে, হয়তো বা এখন বলতে পারেন অনেকে, ভাই আমার পুরো প্রোফাইলেই আছে 50 জন ফ্রেন্ড, তাহলে আমি কি করব? ওয়েল, খুব সহজ, রিলেভেন্ট গ্রুপগুলোতে যান, গ্রুপগুলোতে এঙ্গেজমেন্ট তৈরি করেন। এঙ্গেজমেন্ট মানে কি শুধু লাইক না, ওই ধরুন আমি হচ্ছে যে একটা গ্রুপে জয়েন করলাম, সে কথার কথা পেট লাভার্স কমিউনিটি, আমি হচ্ছে যে ক্যাট ফুড নিয়েই কাজ করি, তাই আমি এরকম 5টা পেট লাভার্স কমিউনিটিতে জয়েন করলাম। শুরুর দিনে ঢুকেই যদি বলি এই আমার কাছে পেট ফুড আছে, আপনারা যারা যারা নিতে চান নিতে পারবেন, কেউ আমাকে লাভ পাত্তা হবে না। দেবে না। হ্যাঁ, কারণ আমি আপনাকে চিনি না অ্যাকচুয়ালি, আপনার একে হচ্ছে যে চিনি না, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এরকম তো কতই আসতেছে, আস্তে 2, আর তৃতীয়ত হচ্ছে যে যেহেতু হচ্ছে যে গ্রুপে আমি নতুন, তো স্বাভাবিকভাবে হচ্ছে যে অনেক গ্রুপেই হচ্ছে যে ডিরেক্ট সেল পোস্ট কিন্তু হচ্ছে যে অ্যালাউ করে না। ঠিক আছে, তো এরকম 2, তৃতীয়ত হচ্ছে যে ওই গ্রুপে কারোর সাথে আমার কানেকশন নাই, কিছু নাই, আমার পোস্টটাকে ফেসবুক ওইভাবে ওই গ্রুপের মেম্বারদের কাছে রিচও দেবে না। কিন্তু আমি যদি হচ্ছে যে শুরুতেই হচ্ছে যে কিছু পেইন পয়েন্ট অ্যান্ড তার সলিউশনস, যে আমার পেট নিয়ে আমি এই ধরনের প্রবলেমে পড়েছিলাম, এইভাবে সলভ করেছি, ঠিক আছে, হঠাৎ করে দেখা যায় যে মানে বিড়ালদের কথা বিড়ালের তো প্রচুর মুড সুইং হয়, তাহলে হচ্ছে যে এই মুড সুইং কীভাবে হ্যান্ডেল করে, মুড সুইংয়ের কারণে সে কী কী প্রবলেমে পড়ছে, এরকম, বা ও তার নিজের পেট নিয়ে কিছু ফানি মোমেন্টস এরকম যদি রেগুলার শেয়ার করতে থাকে, ওইখানে তো মানুষ এগুলো নিয়ে ডিসকাস করার জন্যই ওই গ্রুপে লাইক মাইন্ডেড পিপলগুলো জয়েন করেছে। অনায়াসে তাদের মধ্যমণি হয়ে উঠতে কিন্তু সময় লাগবে না। মেইনলি হচ্ছে বিজনেস বলতে আমরা এটা বুঝি, একটা মানুষের প্রবলেম আছে, সেই প্রবলেমের সলিউশন আছে, আর সেই সলিউশনটা আমি তাদেরকে দিব, দ্যাটস ইট, এইটুকুই। দ্যাটস ইট। এখন একটা বিজনেস স্টার্ট করলাম, সেটাকে প্রথমে আমরা কি করা উচিত? সার্ভার সাইড ট্র্যাকিংয়ে বা গুগল ট্যাগ ম্যানেজারে পিক্সেল সেট আপ, এগুলো কতটা আসলে ইম্পর্টেন্ট একটা বিজনেসের ক্ষেত্রে? লাস্ট অ্যান্ড্রোমিডা যে আপডেটটা এসেছে, গত ডিসেম্বরের দিকে আপডেটটা লঞ্চ হয়েছে, বাংলাদেশে ওইভাবে প্রপার ওয়েতে এফেক্ট করতে করতে দেখা যাচ্ছে মার্চ এপ্রিলের দিক থেকে এগুলো এফেক্ট করা শুরু করলো, মে জুনতে তো পুরা দমে ফুল ওয়েতেই এফেক্ট করছে। অ্যান্ড্রোমিডা আপডেটের মূল বিষয়টা হচ্ছে যে এআই টার্গেটিংটাকে হচ্ছে এআই আপনার টার্গেটিংটাকে হ্যান্ডেল করবে, কন্ট্রোল করবে। এখন এআইয়ের তো বেসিক খাসলত হচ্ছে যে ওর প্রচুর ডেটা প্রয়োজন হয়, প্রথমে অনেক ডাটার প্রয়োজন, হ্যাঁ, রাইট। তাহলে ওরে যদি হচ্ছে যে ডেটা না দেওয়া যায়, ডেটা দিয়ে ওকে যদি ঠিকমতো ট্রেন আপ না করেন, তো ও হচ্ছে যে উল্টাপাল্টা বিহেভ করবে, উল্টোপাল্টা কাস্টমার কাছে যাবে, খুব স্বাভাবিক। তাহলে এখন আপনি হচ্ছে যে এর হাতে ডেটাগুলো তুলে দেবেন কিভাবে? আপনার ওয়েবসাইট প্রপার ওয়েতে ট্র্যাকড আছে, পিক্সেল, কনভার্সন এপিআই এগুলো ডিডুপ্লিকেটেড আছে, ঠিক আছে। তারপর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিংটা ঠিকমতো হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আপনি প্রপার ওয়েতে এটাকে হ্যান্ডেল করছেন, ঠিক আছে। এইভাবে করে যদি হচ্ছে যে পুরো ডেটাগুলো মাইক্রো বিহেভিয়ারগুলো ট্র্যাক করছেন, ইভেন আপনি মাইক্রো বিহেভিয়ারের উপর বেস করে আলাদা আলাদা অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে তার লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করে দিচ্ছেন, এগুলো তো দেখা যায় অ্যাকচুয়ালি কোন কাস্টমার কি করছে, কোন জায়গায় কি করছে, যদি সেট আপ করা থাকে, ঠিক আছে। এগুলো যদি ঠিকমতো হচ্ছে যে আপনি করে দেন, তাহলে হচ্ছে যে ফেসবুক আপনার ডেটাগুলো পাবে, পেলে সে অনুযায়ী ধাপে ধাপে, মানে পেলেই যে হচ্ছে যে পরের দিন হচ্ছে যে সব ঠিক হয়ে যাবে বিষয়টা এরকম না, পেলে ধাপে 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 এটাকে অপটিমাইজ করে নিয়ে আসবে। খুব সহজ, আপনার কাস্টমারকে ধরে আপনার ফেসবুকে চিনাইয়ে দিতে হবে যে এই লোকটা আমার কাস্টমার, এবং তার সম্পর্কে যত ডিটেলস ইনফরমেশন দিতে পারেন। দেন মানে বিষয়টা হচ্ছে যে কাইন্ডস অফ ডিটেকটিভ গল্পের মতো। আপনার কাছে একজন পুলিশ জিজ্ঞেস করেছে যে খুনিকে তুমি চেনো? স্যার অন্ধকারে দেখছিলাম তো, আফসা আফসা একটা পুরুষ মানুষ হইতে পারে, 25 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে পারে। তো এরকম তো লক্ষ লক্ষ মানুষ আছে, ওই ব্যাটা এখন কি করবে, কারে খুঁজে বের করবে? নাম্বার 1। নাম্বার 2, আপনি হচ্ছে যে পর্যবেক্ষণ ক্ষমতা ভালো, খুব দেখে শুনে বললেন স্যার মধ্যবয়স্ক, 35 থেকে 37 বছর বয়সের মধ্যে, লাল শার্ট পরে এসেছিল, আর হচ্ছে যে নেভি ব্লু কালারের হচ্ছে যে জিন্স পরছিল, পায়ে হচ্ছে যে একটা লোফার ছিল, আর হচ্ছে যে তার চাপদাড়ি আছে, তার নাকের উপরে একটা তিল আছে, আর কানের এইখান দিয়ে একটু কাটা। পুরা আমি তার বিবরণ দিয়ে দিয়েছি একবার। এইবার এর খুঁজে বের করতে খুব বেশি সময় লাগার কথা, ঠিক আছে। সেম কাজটা ফেসবুকের ক্ষেত্রে হয়। আমাদের ধরেন হচ্ছে যে মানে এই যে অ্যান্ড্রোমিডা আপডেটের পরে যখন একটা অ্যাওয়ারনেস তৈরি হওয়া শুরু হলো,
মোস্ট প্রবাবলি আমি জানি না, আমি ওইভাবে কাউকে এটা নিয়ে কথা বলতে দেখি না, আমি নিজেই হচ্ছে যে এটা নিয়ে লেখালেখি শুরু করলাম, এরপরে তো মোটামুটি অনেকেই শুরু করেছেন বা অনেকে বলেছেন, হয়তো বা আমার চোখের সামনে পড়ে নাই, ঠিক আছে। তো এখন দেখি হচ্ছে যে নতুন নতুন প্যাকেজ ঘোষণা হচ্ছে যে 200 টাকা, 500 টাকা, 1000 টাকায় আপনার পুরো সার্ভার সাইড ট্র্যাকিং করে দেবো। আসলে করছে কি, আসলে যেটা করছে, গুগল ট্যাগ ম্যানেজার খুলছে, step.io র সাথে ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করছে, করে সুন্দর করে হচ্ছে যে কনভার্সন এপিআই বা পিক্সেল এই দুইটাকে হচ্ছে দিয়ে ডিডুপ্লিকেট করে ছেড়ে দিচ্ছে, জাস্ট এইটুকুই। এটুকু। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে এটা তো কেবল শুরু, এরপরের কাজগুলো আর হচ্ছে যে তারা করে দিচ্ছে করছে না। কেন? ধরেন হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজটা আপনি এমনভাবে সাজালেন যে একটা অংশে ইনফরমেটিভ আছে, যে এই কারণে আপনার এই প্রোডাক্টটা কেনা উচিত, মানে এটা ইনফরমেশন অ্যান্ড ফিচার ওরিয়েন্টেড। আরেকটা জায়গা হচ্ছে যে পেইন ওরিয়েন্টেড, ইমোশন ট্রিগারিং, যে আপনি আর কতদিন এই পেইন সহ্য করে নিজেকে কষ্ট দিবেন সামান্য এই কয়টা টাকার জন্য। গেল আরেকটা সেগমেন্ট আছে আপনার ল্যান্ডিং পেজে, সেটা হচ্ছে কম্প্যারিজন, যে অন্যদের কাছেও আপনি এটা পাবেন, বাট অন্যদের থেকে ডিফারেন্সটা কি আমাদের কাছ থেকে এটা পাচ্ছেন, দুইটার মধ্যে এই ডিফারেন্স। কারণ আপনি চিন্তা করেন টাকা দিয়ে খারাপ জিনিস কিনবেন কিনা। আমি এই তিনটা উদাহরণই ধরলাম। এখন ধরেন এই যে ল্যান্ডিং পেজের এই তিনটা কন্টেন্ট 3 ধরনের মানুষকে টার্গেট করে। একটা হচ্ছে যে যারা লজিক ড্রিভেন ডিসিশন নেন, একটা হচ্ছে যারা ইমোশন ড্রিভেন ডিসিশন নেন, আরেকটা হচ্ছে যে যারা বেনিফিট ড্রিভেন ডিসিশন নেন। তাহলে এইবার যদি আমি এই ল্যান্ডিং পেজের এই জায়গায় হচ্ছে যে ম্যাপিং করে আমার হচ্ছে যে ট্র্যাকিং সেট আপ করার সময় প্রত্যেকটা বাটনকে আলাদা আলাদা করে হচ্ছে যে ট্র্যাক করি, এই যে এই ডিপটা যেটা হচ্ছে যে লজিক ড্রিভেন, এখানে একটা কল টু অ্যাকশন বাটন আছে, তার মানে এইটুক পরে এই কল টু অ্যাকশন বাটনে যে ক্লিক করছে সে কি লজিক ড্রিভেন পিপল, হ্যাঁ রাইট? আচ্ছা, তাহলে এই বাটনে যে ক্লিক করছে, যারা ক্লিক করবে এই বাটনে ক্লিক করলে এদের আমি হচ্ছে যে লজিক্যাল বায়ার হিসেবে আলাদা করে হচ্ছে যে চিহ্নিত করে রাখলাম, করে ওইটার এগেনস্টে আবার হচ্ছে যে ওই ইভেন্টটার এগেনস্টে, ওই স্পেসিফিক ইভেন্টের এগেনস্টে কাস্টম অডিয়েন্স করে লুক লাইক অডিয়েন্স রেখে সব কিছু রেডি করে ফেললাম। দিয়ে এইবার আমার ফানেলের পার্টে বা আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে আমি লজিক ড্রিভেন পিপলদের জন্য একটা ভিডিও বানালাম, এই কারণে এই লজিকে তোমার এই প্রোডাক্টটা এক্ষুনি কেনা উচিত, রাইট? এই শেষ করি একটু। তো এরকম 3টা সেগমেন্ট করে, 3টা সেগমেন্টকে আইডেন্টিফাই করে 3 ধরনের কন্টেন্ট বানিয়ে এইভাবে যখন আমি প্ল্যানিং করব, তখন ওইখান থেকে আবার যারা আসবে তারা আবার রিলেভেন্ট, এইভাবে করে করে হচ্ছে যে একটা ফেসবুক বুঝে যাবে যে এই ধরনের লোকগুলোরে আমার এই কন্টেন্ট দিয়ে এইখানে নিয়ে আসতে হবে, এই ধরনের লোকগুলোকে এই কন্টেন্ট থেকে এইখানে আসতেছে, পার্টটা কিন্তু ওর কাছে ক্লিয়ার। ও যখন অপটিমাইজ করবে তখন ও ওই ধরনের লোকগুলোকে দিবে। এইভাবে করে 100-র উপরে মাইক্রো ইভেন্ট তৈরি করা যায় একটা ওয়েবসাইটের ভিতরে। একটা ল্যান্ডিং পেজে 30 থেকে 40 ধরনের মাইক্রো ইভেন্ট তৈরি করা যায়, ঠিক আছে? তো এই মাইক্রো ইভেন্টগুলো প্ল্যান করার প্রয়োজন আছে, এগুলোকে এক্সিকিউট করার প্রয়োজন আছে, এগুলোর উপর বেস করে কাস্টম অডিয়েন্স, লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করে পুরো গাইডেন্সটার প্রয়োজন আছে। এখন এই জিনিসগুলো কে দেবে? যে কারণে আমরা বলি যে ভাই আমি তো সার্ভার সাইড ট্র্যাকিং সব গুছায় করছি, তারপর আপনি বলতেছেন যে সার্ভার সাইড ট্র্যাকিং করলে অপটিমাইজ হবে, তো এখন তো অপটিমাইজ হচ্ছে না। কেন হচ্ছে না? এই কারণে হচ্ছে না আসলে। তো এই জিনিসগুলো গুছিয়ে করাটা খুব ইম্পর্ট্যান্ট। লোকাল অডিয়েন্স আসলে কোন ভিত্তিতে আসলে সবচেয়ে বেশি কাজ করে? পারচেসের ক্ষেত্রে, নাকি হচ্ছে জাস্ট চেক আউটের অনেকগুলো অপশন থাকে, যেমন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করা, হোম পেজে যাওয়া, দেন হচ্ছে ফিল্টার তো যে কোনো একটা দিয়ে করা যায়, একটা না একাধিকও দিয়ে করা যায়। কাজটা করে সবচেয়ে বেশি কোনটাতে? বিষয়টা হচ্ছে যে লুক অ্যালাইক অডিয়েন্স একা কোনো কিছু করে না, লুক অ্যালাইক অডিয়েন্স একা কোনো কিছু করে না। আপনার লুক অ্যালাইক অডিয়েন্সের সাথে আবার কন্টেন্টটাকে যোগ করতে হয়। এই দুইজন যদি সেম অ্যালাইনমেন্টে থাকে তখন এটা ঠিকমতো কাজ করে। এই যে একটু আগে বলছিলাম যে আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম লজিক্যাল বায়ারের জন্য বা ইমোশন ড্রিভেন বায়ারের জন্য কাস্টম অডিয়েন্স তৈরি করেছি, সেটার এগেনস্টে লুক অ্যালাইক অডিয়েন্স তৈরি করেছি, তাহলে এদের মধ্যে কমন প্যাটার্ন কি? দে আর ইমোশন ড্রিভেন। তাহলে তাদের জন্য আমার কন্টেন্ট আনতে হবে ইমোশনাল কন্টেন্ট, তাইলেই না হচ্ছে যে ওইটা দেখে তারা আবার ইমোশনে গিয়ে হিট করবে, তারা হচ্ছে যে অ্যাক্ট করবে। আদারওয়াইজ তো হচ্ছে যে এই দুইটা জিনিস যদি অ্যালাইন না, আমি আনলাম যারা হচ্ছে যে আমার ইনিশিয়েট চেক আউটে ক্লিক করে ওইখান থেকে চলে গেছে,
ইনিশিয়েট চেকআউট পর্যন্ত কখন আসে? যখন সে অলরেডি আগ্রহ, কিন্তু শেষ মুহূর্তে হালকা এক পাতলা কনফিউশন, তারপর চলে গেছে। তো দেখবেন যে রকমারির একটা হচ্ছে যে অ্যাড দেখবেন যে এরকম আছে যে এই বইগুলো আপনার কার্টে ওয়েট করছে, ঠিক আছে। তো এইটাকেই যদি হচ্ছে যে এই ধরনের জায়গাটাকে যদি আরও একটু হচ্ছে যে ভালো মতো পুশ দিতে পারেন, যে আপনি যদি আজকের মধ্যে নেন তাহলে হচ্ছে যে ডিসকাউন্ট বা ফ্রি ডেলিভারি হোয়াট এভার, আরও ক্রিয়েটিভ ওয়েতে যে আপনি না নিয়ে নিজেকে ঠকাচ্ছেন, তখন এই যে আমি কিসের বেসিসে কাস্টম করছি, অডিয়েন্স ক্রিয়েট করছি, সেগুলো লুক অ্যালাইক অডিয়েন্স, এবং সেই বেসিসে আমার কন্টেন্ট, এই তিনটা জিনিস যখন হচ্ছে যে অ্যালাইন্ড হবে, তখনই এটা প্রপার ওয়েতে কাজ করবে। আদারওয়াইজ ওইভাবে হচ্ছে যে পারচেজের লুক অ্যালাইক ভালো কাজ করবে না, কাজ করবে, এটা হচ্ছে যে মানে বলাটা উচিত হবে না আসলে। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আসলে ই কমার্স সাইট এখন কোন জায়গাতে আসলে কী করা যাবে? এখন যদি কেউ চিন্তা করে আমি আজকে ই কমার্স সাইট ব্র্যান্ডটা স্টার্ট করবো, অ্যান্ড দেন 1 বছরে সে কী পর্যন্ত চাইতে পারে, বা সেটা কী হইতে পারে? অনেক কিছুই হইতে পারে। 1 বছরের মধ্যে বিজনেসও বন্ধ হয়ে যাইতে পারে, আবার দেখা যাচ্ছে যে 1 বছরের মধ্যে এটা অনেক বড় ব্র্যান্ডে দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু একটা ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট তো শুধুমাত্র একটা উইংয়ের উপরে না, তার সবগুলো উইং যখন প্রপার ওয়েতে কাজ করবে, তখনই সেই ব্র্যান্ডটা স্টাবলিশড হবে। এবং এইখানে হচ্ছে যে এক্সপেকটেশন ডিজাইনিংও একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে আমি মানুষের কাছে আমার এক্সপেকটেশনটা কী হবে সেটা আমার ডিজাইন করে দিতে হবে, ঠিক আছে। আমি যদি হচ্ছে যে ধরেন কথার কথা একটা টুথপেস্ট বিক্রি করতে বসি এবং যদি বলি যে এই টুথপেস্ট দিয়ে পশম ঘষাতেই হচ্ছে দাঁত একেবারে চকচকা সাদা হয়ে যাবে, ঠিক আছে, এবং তাইলে তো মানুষ ওইটা এক্সপেক্ট করে এই টুথপেস্টটা কিনবে। দেন যদি চকচকে সাদা না হয়, তাইলে তো যাবো না, রাইট, নাম্বার 1। আবার ওই চকচকে সাদা করার জন্য দেখা যাচ্ছে এখানে এমন কিছু ক্ষতিকর কেমিক্যাল দেওয়া হয়েছে যে দাঁতেরই 12টা বেজে গেছে কয়দিন পর, হতে পারে, ঠিক আছে, তখন আবার আরেক বিপদ। তো এরকম জায়গা থেকে হচ্ছে যে আমার যে প্রোডাক্ট, আমার যে টার্গেট অডিয়েন্স, আমি কতটুকু বিক্রি করব, কি বিক্রি করব, এই জিনিসগুলো যদি প্রপার ওয়েতে বিজনেস শুরু করার আগেই যদি প্ল্যানিংটা ঠিকমতো না হয়, আমার জার্নিটার যদি হচ্ছে যে প্রত্যেকটা ধাপ আমার ঠিকমতো হচ্ছে যে আইডেন্টিফাই করা না থাকে, তাহলে ওই বিজনেস পদে 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 হোঁচট খাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। অতএব কোটি টাকার বিজনেস বা 100 কোটি টাকার বিজনেস, হ্যাঁ ডেফিনেটলি আমাদের টার্গেট তো থাকবে, তো সেই জায়গায় যাওয়ার আগে বিজনেস তো এটা, ওই বিজনেসটাকে ঠিকমতো প্ল্যান করাটা সবচেয়ে বেশি জরুরি। ওইটা যদি করা হয় তাহলে বিজনেসটা আগে টিকবে, এবং বিজনেস যদি টিকে থাকে তখন এটা হচ্ছে যে ধাপে ধাপে প্রফিটের দিকে যাবে, ধাপে ধাপে ভ্যালুয়েশনের দিকে যাবে। এইটা মানে আমার বোঝা আর কি। আমি একেবারে 100 কোটি, 1000 কোটি বা কোটি টাকার বিজনেসের এই জায়গার মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আগে বিজনেসের হচ্ছে যে বেসমেন্ট নিয়ে। কারণ বেসমেন্ট যদি ভালো হয় ওইটা অনেক দূর যাবে, বেসমেন্ট যদি খারাপ হয়, প্ল্যানিং যদি খারাপ হয়, ওইটা পদে পদে ভুগবে, হোঁচট খাবে। দ্যাটস ইট। গত বছরে আমার একটা ফ্রেন্ড একটা ই কমার্স সাইট ওপেন করে না, জাস্ট পেজই খুলছিল, অ্যান্ড দেন সে একজন কোর্স বিক্রি করে, বাংলাদেশেরই, আমি তার নাম বলছি না, সে কোর্স বিক্রি করে, অ্যান্ড দেন তার কোর্স নিয়েছিল, দেন তাদের থেকে তাকে আসলে একটা ওয়েবসাইট অফার করে, অ্যান্ড দেন ওয়েবসাইটের জন্য তার থেকে টাকাও নেওয়া হয় প্রায় 50,000 টাকা, অ্যান্ড দেন 50,000 টাকা নেওয়ার পরে হচ্ছে এটা সিএমএস বা কোনো শপিফাই বা ওয়ার্ডপ্রেসের কোনো ছিল না, এটা অর্গানিকলি হচ্ছে স্টেমল দিয়ে করা ছিল। তো অ্যাকচুয়ালি সিএমএসের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস আর শপিফাই যতটা আসলে ইনক্লুড মানে একদম সহজলি আসলে গুছানো থাকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। তো সে যখন হচ্ছে ওয়েবসাইট রান করে, তখন সে প্রোডাক্ট তো আপলোড দিতে হবে, অ্যান্ড সেটা তো সে অ্যাকচুয়ালি জানে না কীভাবে প্রোডাক্ট আপলোড দিতে হয়। যখন সে আবার তাদের কাছে যায়, অ্যাকচুয়ালি আমার তো কিছু এক্সট্রা প্রোডাক্ট আছে, সেগুলো আমি আপলোড দিব, সেটার জন্য তারা অ্যাকচুয়ালি আবার চার্জ কাটে। তো সে একটা সময় গিয়ে চিন্তা করে অ্যাকচুয়ালি বিজনেস তো আসলে আমি করছি না, আমি তাদের বিজনেস করছি, কারণ আমি ওয়েবসাইট করেছি, এখন একটা পেজের জন্য তাদেরকে যদি আবার 15,000 টাকা বা 10,000 টাকা করে চার্জ করে, তো আমি আসলে বিজনেসটা কার করতেছি, আমার নিজের না তাদের। তো এই ব্যাপারগুলো আসলে এজেন্সিরা একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে কোন জায়গাতে আসলে ফোকাস দেওয়া উচিত, ওয়ার্ডপ্রেস বা সিএমএস এর দিক থেকে? দেখেন, এরকম প্রচুর কেস পাইছি, ইভেন গত সপ্তাহ হয়েছে। আমার একজন ক্লায়েন্ট, উনি এসে বলতেছেন, ভাই আমার লারাভেল দিয়ে একটা ওয়েবসাইট বানায় দেন। তো বললাম যে লারাভেল কেন? আমার 2 সেকেন্ডের মধ্যে ওয়েবসাইট লোড হইতে হবে। আপনি বলেন না যে ওয়েবসাইট দ্রুত ফাস্ট লোডিং হইতে হবে,
কারণ যে হ্যাঁ লোড হওয়া ইম্পর্টেন্ট, সব ঠিক আছে, কিন্তু আপনি লারাভেলের ওয়েবসাইট করবেন বুঝলাম, তারপরে বাজেট কত, বললো বাজেট টাকা ঢোকা সমস্যা না। আচ্ছা আপনি আগে আমার সুন্দর করে একটা ওয়েবসাইট বানায় দেন। বললাম যে টাকা টুকা সমস্যা না হলে আমার জন্য তো সমস্যা কেন? কারণ হচ্ছে যে আপনার মানে ওনার যে প্রোডাক্ট একটা বা দুইটা প্রোডাক্ট সব কিছু মিলে এবং ওইটা স্টেবল হতেও সময় লাগবে। তা আপনি এখন যদি একটা বড় অ্যামাউন্ট দিয়ে এখনই লারাভেলে চলে যান, এইটা মানে কাস্টম বিল্ড ওয়েবসাইটে প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা আলাদা পেমেন্ট এবং সব কিছু দিয়ে টিয়ে যদি একটা ভালো অ্যামাউন্টের আসবে, এটা 6 ফিগার 7 ফিগারেও চলে যেতে পারে। তো এই টাকা আপনি এখানে ইনভেস্ট করার থেকে হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে যে একটা সুন্দর ওয়েবসাইট করেন, স্পিডের জন্য আলাদা কিছু হচ্ছে যে অপটিমাইজেশন প্রয়োজন হয়, খুব অল্প খরচে আপনি করে ফেলতে পারবেন। আর আমাদের তো ডেভেলপার আছে, সব দিয়ে দেখা যাচ্ছে যে 30-35-এর মধ্যে 1000-এর মধ্যে আপনার সাইটটা রেডি হয়ে যাচ্ছে। আপনি অ্যাড রান করেন তারপর যান। তো বিষয়টা হচ্ছে যে আমার আসলে বুঝতে হবে যে কোনটা আমার দরকার আর কোনটা দরকার না। এটার জন্য আমার প্রচুর রিসোর্স আছে, নিজে একটু স্টাডি করলে, নিজে একটু হচ্ছে যে পড়াশোনা করলে, সার্চ করলে, চ্যাটজিপিটির সাথে খানিকক্ষণ বসে বসে বকর বকর করলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো এখন ঝামেলাটা হচ্ছে যে আমরা চাই যে আমাদের হয়ে চিন্তাটাও আরেকজন করে দিক, এইটা হচ্ছে যে বিপজ্জনক। আমরা অ্যাকচুয়ালি মানে একটা বিজনেস করার সময় নিজেকে আসলে ইনভেস্ট করতেই চাই না, সব কিছু করে দেখ, অন্যকে করে দেখ, আমি এখানে নিজে ইনভেস্ট করতে চাচ্ছি না। বাট একটা বিজনেস করার ক্ষেত্রে প্রথমে অনেক স্ট্রাগল করা লাগে এবং সবচেয়ে বড় কথা চিন্তা করা লাগে। যেমন এই যে কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ফোন দিয়েছেন যে তানভীর ভাই আমার সাইটের হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিংটা রেডি করতে হবে। তো শুনলাম সব কিছু শুনে টুনে বললাম যে ওনার সাইট লারাভেলে করা, বোঝেন বিষয়টা। তো আমি বললাম যে কথায় কথায় এমনিতেই ওভার দ্য ফোনে কথা ছিল, কথায় কথায় জিজ্ঞেস করলাম, তখন বলতেছে ভাই এই সাইটটা তো হচ্ছে যে মোটামুটি কিনে জিতছি, আমি 10,000 টাকায় সাইটটা করিয়ে ফেলেছি লারাভেলে। তা আমি বললাম যে 10,000 টাকায় সাইটটা লারাভেলে করিয়ে ফেলেছেন, একটু ডেভেলপারকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আমরা কিছু কোড দিব, এই কোডগুলো হেডারে বসাইতে হবে, উনি আপনাকে বসিয়ে দিতে পারবেন কিনা। ভদ্রলোক কিছুক্ষণ পরে আবার কল ব্যাক করলেন, কল ব্যাক করে বললেন না তানভীর ভাই উনি তো আসলে একটা থিম কিনে এখানে ইনস্টল করে দিয়েছেন, এইটা তো উনি কাস্টমাইজ করতে পারবেন না। বললাম যে এই সাইটের পিছনে আর কোনো টাকা খরচ করেন না, কারণ অলরেডি যেটুকু করেছেন সেইটুকু তো লস। ভাই আমি 400 প্রোডাক্ট এখানে আপলোড করে ফেলেছি। এটা একটা মিসকমিউনিকেশন আসলে, আমি জানি না অ্যাকচুয়ালি, কিন্তু আমি জানতে ইচ্ছুক না যে কী করছি, মানে কেন করতেছি। রাইট, উনি 400+ প্রোডাক্ট আপলোড করে ফেলেছেন এবং এই 400 প্রোডাক্ট আপলোড করা চারটাখানেই কথা না, কিন্তু যথেষ্ট পরিশ্রম হয়েছে, অনেকটা সময় ব্যয় হয়েছে। রাইট, কিন্তু এই যে একটা জাস্ট হচ্ছে যে টেমপ্লেট ডাউনলোড করে এটা ইনস্টল করে দিয়ে 10,000 টাকা হচ্ছে যে চার্জ করে ফেললো, এখানে তো উনি কোনো কিছু চেঞ্জ করতে পারতেছেন না, কারণ তার ওইটুকু নলেজ নাই। কারণ যদি একজন ডেভেলপারের ওইটুকু নলেজ থাকে, সে 10,000 টাকায় লারাভেলের ওয়েবসাইট সেল করবে, কখনোই বানিয়ে দিবে না, পসিবল না। ঠিক আছে, তো এই বিষয়গুলো আসলে আমাদের সচেতন হওয়ার আসলে কোনো বিকল্প নাই, বাট জানা উচিত আসলে আমি কি করতেছি। দরকার হলে 5 জনের সাথে কথা বলি, দরকার হলে আমি একটু মানে খোঁজ খবর নেই, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, অনেক ভিডিও আছে, অনেক রিসোর্স আছে, চ্যাটজিপিটি আছে। এখন তো ইনফরমেশনের ওয়ের অভাব নাই। ঠিক আছে, তাও আমরা জানতে অ্যাকচুয়ালি ইচ্ছুকই না যে আসলে। তো সেক্ষেত্রে এটা আমাদের জরিমানা হয়, আমাদের মানে মানে দুইভাবে শিখে মানুষ, মানে দেখে শিখে ঠেকে শিখে। তো হয় আমাদের দেখে শিখতে হবে, নইলে আমাদের ঠেকে শিখতে হবে। তো ঠেকে শিখতে গেলে তো কিছু জরিমানা দিতে হবে। এটা মানে বলতেছি আফসোসে, দুঃখে বলছি আর কি, এটা যে তাদের প্রতি অবজ্ঞা করে বলছি বিষয়টা এরকম না, কিন্তু জানার আসলে কোনো বিকল্প নাই। বাট এখন আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে একটা ছোট বিজনেসের কোন জায়গাতে আসলে ইনভেস্ট করা উচিত? ওয়ার্ডপ্রেসে না শপিফাই বা অন্য লারাভেল বা HTML? ডিপেন্ড করে হচ্ছে যে এটা মানে সে কোন ধরনের ডেভেলপার পাচ্ছেন। যদি ওয়ার্ডপ্রেসের একজন এক্সপার্ট এবং ভালো ডেভেলপার পান, তাহলে আমি বলবো যে শুরুতে অনেক খরচ না করে ছোট করে শুরু করার জন্য ওয়ার্ডপ্রেস বেস্ট, ফেয়ার এনাফ। ঠিক আছে, বেস্ট বলবো না, বাট ফেয়ার এনাফ, যতটুকু পর্যন্ত দরকার আছে। তারপর কারণ ওয়ার্ডপ্রেসে যে আপনি হচ্ছে যে প্লাগইন বেস যে সলিউশনসগুলো, এগুলো এখন ঝামেলাটা হয়েছে আসলে কোন জায়গায়। ধরেন ওয়ার্ডপ্রেস কেন এত হচ্ছে যে ইনসিকিউর মনে হয়, এই
কত 12, 13, 14 সালের দিকে মোস্ট প্রবলি বা এর আগে পরে দিয়ে হচ্ছে যে অনেকগুলো আইটি ট্রেনিং সেন্টার ওয়ার্ডপ্রেস শেখানো শুরু করলো। ফ্রি থিম কীভাবে নামানো যায়, নাল থিম কীভাবে নামানো যায়, কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এই ফ্রি থিম নাল থিমটা কীভাবে ইনস্টল করে দিতে হয়, ইনস্টল করে দিয়ে মেনু টেনু ঠিক করা, পেজগুলো ঠিক করা, কন্টেন্ট পুশ করা, এই বেসিক 6-7টা জিনিস মোটামুটি 10,000, 15,000, 20,000, 5,000 টাকা দিয়ে শেখানো শুরু করে দিল। এখন এইটুক শিখে যে যিনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সার্ভিস দেওয়া শুরু করলেন, উনি তো দেখতেছেন একবেলা একটা সাইট রেডি হয়ে যায়, এত কিছু তো লাগে না আসলে। তো এখন ধরেন একজন যদি এরকম হিসাব করে, যখন ডলারের রেট ছিল 85 টাকা, সে যখন এরকম হিসাব করা শুরু করলো যে আমি যদি দিনে হচ্ছে যে 2টা করে সাইট ডেলিভার দিতে পারি, দিনে যদি হচ্ছে যে 2-3 হাজার টাকা করেও যদি পাই, তাও 6,000 টাকা। মাসে 20 দিন যদি কাজ করি 1 লাখ টাকা আর করতে আর কিছু লাগে? এই হচ্ছে যে গণহারে মানে প্রচারণা শুরু হইলো। 2,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা, 1,000 টাকা কম্পিটিশন, কে কার থেকে কমে দিতে পারবে দিয়ে তখন ওইটাকে রানিং আইটি ফার্মগুলো তখন হচ্ছে বা যারা এক্সপার্ট ওয়েব ডেভেলপার, ক্লায়েন্ট এসে বলতেছে, ভাই আপনি ওয়ার্ডপ্রেসের সাইট 50,000 টাকা চার্জ করেন, 60,000 টাকা চার্জ করেন, 500-1,000 টাকায় মানুষ করে দিচ্ছে, সব পাওয়া যাচ্ছে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই, তো আমি কেন দেবো? তো এখন অনেকেই তখন হচ্ছে যে বিরক্ত হয়ে বললেন যে ভাই ওয়ার্ডপ্রেস তো 2টা গুতা দিলেই তো ভেঙে যায়। ধরেন যেগুলো এরকম খুব শর্ট নবিশদের দ্বারা খুব অল্প সময় হচ্ছে যে রেডি করা হয়েছে, ওগুলো তো সিকিউরিটি সিস্টেম অতটা ভালো ছিল না। ওইটা 2টা গুতা দিলেই দেখা যাইতো যে সাইট হ্যাক করে ফেলতে আর সময় লাগতেছে না, কারণ কমন অনেকগুলো হচ্ছে যে মানে ভালনারেবিলিটি ছিল। তো দেখা যাচ্ছে যে অনেকেই এরকম, আমি নিজের চোখে দেখছি অনেক ডেভেলপার এরকম ক্লায়েন্টকে মানে সামনে বসায়, দেখেন আপনার সাইডে একটু গুতা মাইটা দেখি কী অবস্থা, তাহলে সাইড হ্যাক করে ফেলছে 5 মিনিটের মধ্যে। কারণ লটস অফ কমন ভালনারেবিলিটিসগুলো একটাও করা হয় নাই, ট্রিট করা হয় নাই, সাইড গেছে। তো এইসব সাইট টাইট দিয়ে দরকার নেই ভাই, আপনি এক কাজ করেন, আপনার কাস্টম কোড করে লারাবেল দিয়ে সুন্দর করে ওয়েবসাইট বানিয়ে দেয়, লাগুক হচ্ছে যে 2-4-5 লাখ যা লাগুক। তো সেও চিন্তা করতেছে ধুর এইটার উপর বেস করে আমার বিজনেস দাঁড়াবে, এইভাবেই কিন্তু একটা বিষয়। তার মানে সব জায়গায় যে এরকম তা না। আবার ওয়ার্ডপ্রেসের তো অনেক লিমিটেশনস আছে। যখন একটা কাস্টম কোড ওয়েবসাইট হয় তখন ওইখানে হচ্ছে যে নিজের মতো করে ফিচার্সগুলো হচ্ছে যে বা এনভায়রনমেন্টগুলোর বা কাজগুলো রেডি করা যায়। তো আমার পরামর্শ হচ্ছে যে শুরুতে হচ্ছে যে যদি একটু ভালো ডেভেলপার পান ওয়ার্ডপ্রেসের, তাহলে তাকে দিয়ে একটা পেইড থিম নিয়ে প্লাগইন, যেগুলো পেইড প্লাগইন প্রয়োজন, যেমন কাটফ্লোজ যদি প্রয়োজন হয়, এলিমেন্টর যদি প্রয়োজন হয়, এই পেইড প্লাগইনগুলো, হ্যাঁ বেসিক মানে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো, এগুলো পেইড প্লাগইন নিয়ে এটাকে সুন্দর করে যদি গুছায় নেন, স্পিডটা অপটিমাইজেশন করে নেন ঠিক মতো, মোর দেন এনাফ। বিজনেসের ক্ষেত্রে অ্যাড যখন আমরা রান করি তখন কি কি জিনিস আসলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন? একটা অ্যাড রান করার সময় বাজেট কী পরিমাণ দেওয়া উচিত, অ্যান্ড এটাকে কখন ইনক্রিজ করা উচিত? খুব বেসিক যে জিনিসগুলো যেগুলো আসলে সহজে কেউ বলেন না। প্রথম কথা হচ্ছে যে ওই যে আমি তখন বলছিলাম যে আমার হচ্ছে যে টার্গেট অডিয়েন্স এবং টার্গেট অডিয়েন্স অনুপাতে আমার যে কন্টেন্ট, এই দুইটা অ্যালাইন করছে কিনা, এটা হচ্ছে যে প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটার হচ্ছে যে শুরুর প্রথম 3 সেকেন্ডে এমন কিছু দিচ্ছি কিনা যাতে করে লোকের ভিতরে একটা কিউরিসিটি তৈরি হবে, একটা শখ তৈরি হবে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগ্রহ তৈরি হবে। কন্টেন্ট ইম্পর্টেন্ট, কন্টেন্ট তো ইম্পর্টেন্ট, কন্টেন্টটাকে আবার ভাঙছি আমি এখন, হ্যাঁ ভেঙে প্রথম 3 সেকেন্ডে, প্রথম 1 সেকেন্ডে, প্রথম 5 সেকেন্ডে প্রথমেই আমি হচ্ছে যে এমন কিছু দিচ্ছি কিনা যেটার জন্য সে থামছে। এক হচ্ছে যে থামানো, আমার কন্টেন্ট মানুষকে থামাইতে পারতেছে কিনা, নাম্বার 1। থামানোর পর এটা অ্যাটলিস্ট 3 থেকে 5 সেকেন্ড ধরে রাখতে পারছে কিনা। 2, 3 থেকে 5 সেকেন্ড ধরে রাখার পরে এটা 15 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারছে কিনা। 3, তারপরে কি হচ্ছে যে এটা আসলে আমার ওই যে কল টু অ্যাকশন, আমার যে অ্যাডের অবজেক্টিভ, সেই অবজেক্টিভ ফুলফিল হচ্ছে কিনা। দেখা গেলো যে আমি মেসেজ অ্যাড রান করেছি, ঠিক আছে, অথচ হচ্ছে যে বলতেছি অর্ডার করতে চাইলে এখনই যোগাযোগ করুন বা এখনই হচ্ছে যে কমেন্ট করুন বা এগুলো কিছুই বলতেছি না, এখনই অর্ডার করুন বলে দিচ্ছি, ঠিক আছে। তো লোকজন বুঝতেছে না যে মেসেজ করতে হবে এবং মেসেজ করতেছে না। তো তখন কিন্তু আমার এই অ্যাডটা 12টা বাজা কিন্তু হচ্ছে যে প্রায় সুনিশ্চিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি যদি আবার রিপিট করি, প্রথম কথা হচ্ছে যে আমার অ্যাডটাতে থামছে কিনা,
আমি এমন কি দিচ্ছি, এমন কি থাম্বনেইল দিচ্ছি, এমন কি ভিজুয়াল দিচ্ছি, প্রথম 2-3টা শব্দ এমন কি লিখছি যেটা একজন মানুষকে থামতে বাধ্য করবে, এক। দ্বিতীয়ত প্রথম 3 সেকেন্ড তাকে ধরে রাখতে পারছে কি না, 2। 3 নম্বর হচ্ছে যে 15 সেকেন্ড পর্যন্ত তাকে ধরে রাখতে পারছে কি না, 3। 4 নম্বর হচ্ছে যে আমার যে অবজেক্টিভ, যে তাকে ল্যান্ডিং পেজ পর্যন্ত নিয়ে যাওয়া, তাকে দিয়ে মেসেজ করানো, তাকে দিয়ে লিড জেনারেট করানো, তাকে দিয়ে এঙ্গেজ করানো, আমার অ্যাডের যে অবজেক্টিভটা ছিল সেই অবজেক্টিভ এই কন্টেন্ট দিয়ে আমি পুশ করতে পারতেছি কিনা, ফিল করতে পারছি কিনা, এই 4-5টা জিনিস হচ্ছে যে আমি যদি করতে পারি, তারপরে গিয়ে হচ্ছে যে আমার অ্যাড রান করতে হবে। এবং অ্যাড রান করে আমি শুরুতেই অনেক বাজেট দিয়ে দেওয়ার দরকার নেই, আমি $1 করে অ্যাটলিস্ট 4টা দিন ফেলে রাখি, ফেলে রেখে এবার অ্যাডটাকে প্রপার ওয়েতে অ্যানালাইসিস করি। আমরা অ্যানালাইসিস করি না, আমরা শুধু দেখি হচ্ছে যে সর্বোচ্চ দেখলে দেখি কি কস্ট পার রেজাল্ট আমার কীরকম আসতেছে, আমার এটা হচ্ছে যে সিটিআর ঠিক আছে কি না, মানে সিটিআর ঠিক আছে কি না, এটা সিপিএম হচ্ছে যে বাড়ছে না কমছে, এরকম 2-3টা ম্যাট্রিক্স দেখি, অথচ শতাধিক হচ্ছে যে ম্যাট্রিক্স আছে, আরও শত শত কাস্টম ম্যাট্রিক্স নিজে তৈরি করে নেওয়া যায়। তাহলে কি দেখব, এই জিনিসগুলো বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। আমার প্রথমেই দেখতে হবে ওই যে বলছিলাম যে থামছে কি না মানুষ, তাহলে এটা কতজনের ওয়ালে গিয়েছে, কতজনের ভিডিও প্লে করেছে, এই রেশিওটা দেখলে আমরা বুঝতেছি কতটুকু কন্টেন্টটা দেখেছে, দেখে না অ্যাটলিস্ট স্ক্রল স্টপ করতেছে। তারপরে হচ্ছে যে আমার ধরেন কথার কথা 1000 জন স্ক্রল স্টপ করলো, ভিডিও প্লে হইলো 1000 জনে, এবার 3 সেকেন্ড ভিউ কত, এটা কি 800, 900, 700, 200 কত? তার মানে হচ্ছে যে প্রথম 3 সেকেন্ডের মধ্যে আমি 60-70% অনেক সময় দেখি যে আমরা লস করে ফেলতেছি। তাহলে ওই অ্যাড দিয়ে আর কি আশা করা যায়? তাহলে এইটা হচ্ছে যে আমার প্রথম 3 সেকেন্ডের হুক রেট বলি আমরা যেটাকে, এইটা আমার হচ্ছে যে কত ভালো আছে, কত বেশি মানুষ হুকড হচ্ছে। দেন 15 সেকেন্ড পর্যন্ত আমি কতজনকে ধরে রাখতে পারছি। 15 সেকেন্ড যারা পার হচ্ছে তারা রিয়েলি ইন্টারেস্টেড, তাদের ইন্টেনশন আছে কি নাই সেটা পরে কথা, বাট কন্টেন্ট দিয়ে আমি তাদেরকে ইন্টারেস্টেড করতে পারছি বলেই 15 সেকেন্ড রয়েছে, ঠিক আছে। দেন এইখান থেকে আমার হচ্ছে যে ক্লিক থ্রু রেটটা কত, এখান থেকে আমার হচ্ছে যে রেজাল্ট রেটটা কত, এরকম অনেকগুলো ম্যাট্রিক্স ধরে ধরে ওইখান থেকেই হচ্ছে যে বোঝা পসিবল যে আমার এই অ্যাডটা কন্টেন্টটা ভালো করবে কি করবে না, এই অ্যাডটাতে আমি বাজেট ঢাললে, ডলার ঢাললে এইটা আমার হচ্ছে যে সেল এনে দেবে কি দেবে না। তারপর গিয়ে ওইখানে হচ্ছে যে একটু একটু করে বাজেট বাড়ানো, হরিজন্টাল স্কেলিং, ভার্টিক্যাল স্কেলিং, এগুলো করে করে দেন হচ্ছে যে আমার যদি হচ্ছে যে টার্গেট কস্টের মধ্যে হচ্ছে যে আমার যদি সেল আসতে থাকে, তাহলে আমি এখন ইচ্ছা মতো ধাপে ধাপে ধাপে, ইচ্ছা মতো বলতে কি একবারে $20 জায়গায় $200 না, ধাপে 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 ইনক্রিজ করতে হবে, ধাপে ধাপে 10%, 10-15% করে, 10-15% করে ধাপে ধাপে ইনক্রিজ করতে হবে, তাইলে আমার একটা ভালো করবে। ঝামেলা হচ্ছে যে আমরা এই জিনিসগুলো কোনো কিছুই দেখি না, মানে মনে হয় যে চোখ বন্ধ করে গাড়ি চালায় যাচ্ছি, গাড়ি চলতেছে আরাম পাচ্ছি, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলে তখন হচ্ছে যে খোঁজা শুরু করি কি হলো, অ্যাক্সিডেন্ট করলো সমস্যাটা কোন জায়গাতে হচ্ছে। তো অ্যাক্সিডেন্ট করার পরে $1,000 কেটে ফেলার পরে বা হঠাৎ করে কস্ট স্পাইক করার পরে তো আমার হচ্ছে যে অ্যানালাইসিস করে লাভ নাই, আমার অ্যানালাইসিস করতে হবে শুরুতেই। এই যে প্রপার অ্যানালাইসিসটা, এটাকে আমি যেমন মানে খুব চমৎকার ইজি নাম দিয়েছি ফেসবুক অ্যাড ফরেনসিক্স। মানে একটা লাশকে যেভাবে কেটে কেটে হচ্ছে যে বিভিন্নভাবে হচ্ছে যে এটাকে ফরেনসিক্স করে ক্লুগুলো বের করে নিয়ে আসা হয়, কেন মরেছে, কিভাবে মরেছে, কখন মরেছে, একটা অ্যাডকেও এইভাবে ফরেনসিক্স করা যায়। এভাবে যদি প্রপার ওয়েতে ফরেনসিক্স করা যায়, তখন আর খামোখার ডলারগুলো নষ্ট হবে না, বাজেটগুলো নষ্ট হবে না। কি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি একটা অ্যাডের ক্ষেত্রে, ক্যারোসেল অ্যাড না ভিডিও অ্যাড না হচ্ছে পিকচার অ্যাড, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা অ্যাডের ক্ষেত্রে? এটা ডিপেন্ড করে হচ্ছে যে অডিয়েন্স, প্রোডাক্ট, পেজ, বিজনেস সব কিছুর উপরে। তবে এখন এই রিসেন্টলি আমি যেটা দেখতেছি, যদি হচ্ছে যে আপনি মোটামুটি কম্বাইন্ড করেন, এটা ভালো রেজাল্ট আসে। কম্বাইন্ড করেন বলতে হচ্ছে যে ভিডিও আপনার 3টা ফরম্যাট, 1:1, 9:16, 16:9, 3টা ফরম্যাটের 3টা ভিডিও, প্লাস হচ্ছে যে একটা স্কোয়ার শেপের ইমেজ, এই 4টা হলে মোটামুটি সবগুলো প্লেসমেন্ট ঠিকমতো কভার করে যায়। তখন আপনার এখানে অ্যাডের হচ্ছে যে অপরচুনিটি স্কোরটাও ভালো থাকে, এবং যে প্লেসমেন্টেই যাক ওই প্লেসমেন্টে একটা ঠিকমতো প্রদর্শিত হয়, ভিউ হয়, তখন এটার হচ্ছে যে এঙ্গেজমেন্ট অ্যান্ড আদার্স জায়গাগুলো ভালো কাজ করে, নাম্বার 1। আর যদি হচ্ছে যে ক্যারোজালের কথা বলেন, ক্যারোজাল ন্যাচারালি আমরা ইউজ করি যখন মাল্টিপল
প্রোডাক্ট থাকে বা মাল্টিপল হচ্ছে যে লিঙ্ক থাকে, ওই লিঙ্কে আমার ক্লিক করে যে এই যে আমার ক্যাটাগরি 5টা ক্যাটাগরি একটা অ্যাডের মধ্যে আমি নিয়ে আসছি, যে যেটাতে ক্লিক করে, তখন ওই সব ক্ষেত্রে হচ্ছে যে ক্যারোজাল ভালো কাজ করে। বা একটা প্রোডাক্টেরই 5টা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে যে কানেক্টেড হয়, তখন হচ্ছে যে ক্যারোজাল আমরা ব্যবহার করি আর কি। এই হচ্ছে বিষয়। ফেসবুক অ্যাডে সবচেয়ে বড় কিছু ভুল যেগুলো আমরা নতুনরা সবসময় করে থাকি, এই ভুলগুলো আসলে কি কি? একটা ভুল নিয়ে তো গোড়া থেকেই বলছি যে অ্যালাইনমেন্ট ঠিক না থাকা, যে আমি যাদেরকে টার্গেট করছি সেই অনুযায়ী কন্টেন্ট বানাচ্ছি কিনা, বা যে ধরনের কন্টেন্ট বানাচ্ছি সেই অনুযায়ী আমি টার্গেট করছি কিনা, এটা হচ্ছে নাম্বার 1 বিষয়। নাম্বার 2 হচ্ছে যে হুক, কল টু অ্যাকশন এবং হচ্ছে যে পেইন পয়েন্ট আইডেন্টিফাই করে সেই পেইন এবং তার সলিউশন, এই 3টা জায়গা হচ্ছে যে কন্টেন্টের মধ্যে ঠিক আছে কিনা। চতুর্থ বিষয় হচ্ছে যে অডিয়েন্স বিল্ড না করেই সেলস অ্যাডে চলে যাওয়া। আমরা সেলসের জন্য অনেক বেশি উদ্গ্রীব থাকি, স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি অডিয়েন্স বিল্ড করলাম না, আমার টার্গেট অডিয়েন্সকে খুঁজে পেলাম না, তার আগে আমি সেলস অ্যাডে চলে গেলাম, তখন হচ্ছে যে কস্টিংটা অনেক বেড়ে যায়। তো এটা একটা বিষয়। তৃতীয়ত হচ্ছে যে আমার অ্যাডটাকে প্রপার ওয়েতে হচ্ছে যে রান না করা, অ্যাডটাকে প্রপার ওয়েতে না গোছানো। দেখা যাচ্ছে ফেসবুকের যে গাইডলাইন, যেমন কমন গাইডলাইন, যে উপরে এবং নিচে ভিডিওর উপরে এবং নিচে একটু প্লেস রেখে দেওয়া, যাতে করে ওই যে অনেকগুলো প্লেসে মোটামুটি 21-22টা প্লেসমেন্টে একটা শো করে। বিভিন্ন প্লেসমেন্টে দেখা যায় যে উপরে ওভারল্যাপ হয় নাম। যেমন আমি একটা জিনিস দেখলাম, সার্চ অপশনে হচ্ছে একটা অ্যাড আসে, অ্যাকচুয়ালি এটা কাজ করে সব ক্ষেত্রে হয়তো বা কাজ করে না, কিন্তু হচ্ছে যে এই যে ওভারল্যাপ যদি হয়ে যায়, তখন ফেসবুক এটাকে হচ্ছে যে আইডেন্টিফাই করে হচ্ছে যে মানে ঠিক মতো এই অ্যাডটাকে হচ্ছে যে সেট আপ করা হয় না, ঠিক আছে, তখন কিন্তু এটার অপরচুনিটি স্কোর কমতে থাকে এবং এগুলো হচ্ছে যে ডিস্টার্বিং অ্যাড হিসেবে ট্রিটেড হয়। তো ওয়েল ফরমেটেড অ্যাড হিসেবে এটা ট্রিট হয় না। এখন ঝামেলাটা কোন জায়গায় দেখেন, ঝামেলাটা হচ্ছে যে আমার যখন একটা অ্যাড আমরা সাবমিট করি, এই অ্যাডটা হচ্ছে যে সাবমিট করতে করতে ও হচ্ছে যে ইভেন সাবমিট বাটনে ক্লিক করার আগেই এই অ্যাডটার একটা প্রিভিড প্রেডিক্টিভ ভ্যালু তৈরি হয়ে যায়। প্রিভিড প্রেডিক্টিভ ভ্যালু তৈরি হয় 3টা জিনিসের সমন্বয়। এক হচ্ছে ওই অ্যাড ম্যানেজারের হিস্ট্রি, 2 নম্বর হচ্ছে যে ওই অ্যাড যেইটা, সেই অ্যাডের হচ্ছে যে ফরমেশন, এগুলো সব কিছু অ্যাজ পার গাইডলাইন ঠিক আছে কি না, আর 3 নম্বর হচ্ছে ওইটার বাজেট। তাহলে এই 3টা দিয়ে যখন তার প্রিভিড প্রেডিক্টিভ ভ্যালুটা তো ডিফাইন্ড হয়, ওই ডেফিনেশনের উপর বেস করে এটা হচ্ছে যে বিডে যায়। কারণ বিডে যার ভ্যালু বেশি সে তত ভালো পজিশনে প্লেসড হবে, তত ভালো হাই ইন্টেন্ট অডিয়েন্সের কাছে অ্যাডটা শো করবে, রাইট। এখন দেখা যায় কি, এই অ্যাড ম্যানেজার আমরা হচ্ছে যে এমন সব জায়গার থেকে নিই যে ওই অ্যাড ম্যানেজারে এর আগে বিভিন্ন ধরনের অ্যাড চলেছে, হয়তো বা খুব বাজে অ্যাড চলেছে। বাজে অ্যাড বলতে হচ্ছে যে আমি বোঝাচ্ছি বিভিন্ন কারণেই বাজে অ্যাড হইতে পারে। ওইটা টার্গেটিং ঠিক ছিল না, কন্টেন্ট ঠিক ছিল না, হয়তো বা ওই পেজ ঠিক মতো রিপ্লাই দিত না। এখন ওই অ্যাড ম্যানেজারের সাথে কিন্তু ওই হিস্ট্রিগুলো আছে। তো এরকম মার্কেটে অনেক মানে থার্ড পার্টি প্রোভাইডার আছে যারা অ্যাড ম্যানেজার প্রোভাইড করেন, সবাই না, অনেকেই আছেন খুবই ভালো সার্ভিস দেন, কিন্তু কেউ আছেন যারা হচ্ছে যে এই অ্যাড ম্যানেজারগুলোকে ঘুরাই নিয়ে ফিরাই নিয়ে বেড়ান। মানে ইনি 2 মাস ইউজ করেছে, তারপর আবার ওই অ্যাড ম্যানেজারের অ্যাডগুলো ডিলিট করে দিয়ে আরেকজনের কাছে দিল, সে 3 মাস ইউজ করলো। তো এই ধরনের অ্যাড ম্যানেজারগুলো কিন্তু রিস্কি হয়ে যায়। কোন হিসাবে, যে ওর প্রিভিয়াস হিস্ট্রি ভালো না খারাপ আমরা জানি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার একটা অ্যাজ পার ফেসবুকস গাইডলাইন যদি ওয়েল ফরমেটেড না হয়, তাহলে ওইখানেও আবার আমার স্কোরিং কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই 2 জায়গায় যখন আমার ভুল হয়, তখন ওই অ্যাডটার 12টা খুব সহজেই বেজে যায় আর কি, ঠিক আছে। এবার আমি বাজেট চাই দেই না কেন, ঠিক আছে, এইটা একটা পেইন। দ্বিতীয়ত হচ্ছে যে একই অ্যাড ম্যানেজার থেকে 3টা 4টা 5টা অ্যাড পেজের অ্যাড রান করানো, এইটাও হচ্ছে যে একটা রিস্কি প্রবলেম। এই কারণ প্রত্যেকটা অ্যাড ম্যানেজার নিজস্ব ম্যাচুরিটি থাকে, ওই অ্যাড ম্যানেজারের একটা নিজস্ব হিস্ট্রি থাকে, যেটা একটু আগে বলছিলাম। তো সেই জিনিসগুলো হচ্ছে যে তখন মানে ব্যাহত হয়। এবং ফেসবুকেরও গাইডলাইন 1 অ্যাড ম্যানেজার 1 পেজ,
একটা অ্যাড ম্যানেজার থেকে একটা পেজের জন্য অ্যাড রান করানো, এইটাই ফেসবুক হচ্ছে যে রেকমেন্ড করে অল টাইম। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে আমি অডিয়েন্স বিল্ড না করেই আমি হচ্ছে যে সেলসে চলে যাচ্ছি, এইটা হচ্ছে যে আরেকটা বড় ভুল। আর প্রপার হচ্ছে যে যদি ওয়েবসাইট বেসড অ্যাড হয় তাহলে সার্ভার সাইড ট্র্যাকিংটা প্রপার ওয়েতে করা। আর যদি শুধুমাত্র মেসেজ অ্যাড হয়, যে উনি ওয়েবসাইট নাই শুধুমাত্র মেসেজ অ্যাড, সেক্ষেত্রে লিড সেন্টারটা যথাযথভাবে মেনটেন করা। আমরা লিড সেন্টারটা ধরিই না, অথচ যারা হচ্ছে যে ওয়েবসাইট মেনটেন করছেন না, ওয়েবসাইট নাই শুধুমাত্র মেসেজ অ্যাড দিয়ে হচ্ছে যে সেলসে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু মানে ডেটা দেওয়ার জায়গা খুব কম। হ্যাঁ। কিন্তু লিড সেন্টারটা যদি ঠিকমতো ইয়ে হয়, প্রত্যেকটা মেসেজ আসার সাথে সাথে এটাকে ইনটেক থেকে নিয়ে কোয়ালিফাইড, convert নন করা, কোয়ালিফাইড অথবা কনভার্টেড Converted। এভাবে যদি সিলেক্ট করে Facebook দেওয়া হয়, আসলে বুঝতে পারে। তাহলে ওইখান থেকে ডেটাগুলো যায়। নট অনলি দ্যাট, এইখান থেকে এগুলো ঠিক করে করে পরবর্তীতে এই যে কনভার্টেড, কোয়ালিফাইড বা নট কোয়ালিফাইডের উপরে বেস করে আমরা কি করতে পারি, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। কিন্তু এই বেসিক জায়গাগুলোতে আমরা অধিকাংশই হাত দেই না, এইটা আমাদের একটা বড় ঝামেলা। রিটার্গেটিং অ্যাডগুলো এখন বাংলাদেশে মানে কতটা কাজ করে? রিটার্গেটিং অ্যান্ড্রোমিডা আপডেট আসার পরে আগে যেরকম রিটার্গেটিং করে দিলে যা দিতাম তার মধ্যেই নড়াচড়া করতো, বিষয়টা এখন আর ওরকম নাই। এখন হচ্ছে যে আমার মানে কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, এইটা হচ্ছে যে এইকে সাজেশন হিসেবে আমরা হচ্ছে যে মানে আমরা যা দিই ওইটাকে সাজেশন হিসেবে কাজ করে, কিন্তু এটার বাইরে গিয়েও সে অ্যাড দেখায় নিজের মতো করে, সিগন্যালের উপর বেস করে। অ্যাডভান্টেজ যে ক্যাম্পেইনগুলো এখন ফেসবুক রান করে দিচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো কতটা ভালো কাজ করে? অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন এগুলো এখনও হচ্ছে যে মানে চোখ বন্ধ করে এগুলোর উপর ভরসা করাটা ডিফিকাল্ট। এগুলো এখনো একটা সময় যাওয়ার পরে কি অ্যাকচুয়ালি শেয়ারগুলো খুব ভালো কাজ করে, যে ফেসবুক যখন বিশাল পরিমাণ ডাটা গেইন করে ফেলছে? ডাটা গেইন করা একটা বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এগুলোকে রান অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন রান করি, এটার উপরে হচ্ছে যে মানে কড়া মনিটরিং রাখতে হবে। কারণ হচ্ছে যে সব ফেসবুকের হাতে ছেড়ে দেওয়ার মতো লেভেলে ফেসবুক এখনো আসে না, আরও সময় লাগবে, হয়তো বা আসবে কিন্তু আরও সময় লাগবে। আচ্ছা ভাই, আমরা এখন কিছু বিজনেসে কিছু প্রবলেম আর পেইন নিয়ে কিছু কথা বলি। একটা ফেসবুক অ্যাড ম্যাচিউরড হয় কখন? একটা ফেসবুক অ্যাড যখন আমি রান করি, সেটা যখন অনেকটা সময় যায়, আমি যখন হচ্ছে ধরুন আমি হচ্ছে একটা ফেসবুক অ্যাড রান করেছি, সেটা মোটামুটি $1 নিচেই সেল পাচ্ছি, 50 সেন্ট 60 সেন্ট। এটা অনেকটা সময় যাওয়ার পরে আমি ডেইলি হচ্ছে 20% বা 10% বা 15% পর্যন্ত ইনক্রিজ করতেছি প্রতিদিন অ্যান্ড দেন ভালো চলতেছে, অ্যান্ড সেটা মোটামুটি 6 মাস 7 মাস পর্যন্ত ভালো করতেছে। হঠাৎ করে এই অ্যাডটা ফল্ট করে কেন? অনেকগুলো কারণ আছে। একটা হইতে পারে যে ক্রিয়েটিভ ফ্যাটিক কাজ করে। ক্রিয়েটিভ ফ্যাটিক কীরকম, ধরেন খুব সহজ করে যদি বলি, যে ধরেন আপনার টিম মেম্বারদের একজন হঠাৎ করে একদিন চুল সবুজ কালার করে অফিসে এসে হাজির হইল। আপনি খুব খেয়াল করে দেখবেন যে হচ্ছে যে প্রথম তো দেখে একটা শক খাবেন, স্বাভাবিক, কারণ ওইভাবে দেখে আপনি অভ্যস্ত না। ঠিক আছে, কারো চুল যে সবুজ হইতে পারে সেটাও আপনি হচ্ছে যে ব্রেনে রেজিস্ট্রেশন নাই ওইভাবে, ঠিক আছে, রেজিস্টার করা নাই, তো দেখবেন যে ঘুরে ফিরে বারবার তার দিকেই চোখ চলে যাচ্ছে। সে যতবার মানে চোখের সামনে তো দূরের কথা, চোখের কোণাতেও আসবে, ততবারই দেখবেন যে ঘুরে ফিরে তার দিকে চোখ চলে যাচ্ছে। এটা যদি হচ্ছে যে 2, 4, 5 দিন 7 দিন যখন সেম ওয়েতে হচ্ছে যে আপনি দেখতে থাকবেন, তো আপনি দেখবেন যে এটা ইজি হয়ে গেছে, আলাদা করে সে আর চোখে পড়ছে না। ঠিক আছে, তো আমাদের অ্যাডের ক্রিয়েটিভগুলো ওই সেম কাজ হয়। যখন একই অডিয়েন্সের কাছে বারবার যাইতে থাকে, প্রথমে হয়তো বা ওইটা দেখে সে দাঁড়াইতো, শোনার চেষ্টা করেছে, এখন সে স্ক্রল করে চলে যাচ্ছে, স্কিপ করতেছে। তো যখনই হচ্ছে যে একটা অ্যাড অনেক বেশি মানুষ স্ক্রল আউট করে দিচ্ছে, এটা দাঁড়াচ্ছে না, তখন ওই অ্যাডের হচ্ছে যে রিচ ধীরে ধীরে কমে আসছে। আচ্ছা, আমি হচ্ছে আপনি এটা বোঝাতে যাচ্ছেন যে একটা কন্টেন্ট বেশি দিন পর্যন্ত অ্যাড রান করা যায় না, সেই কন্টেন্ট রেগুলার রিফ্রেশ দেওয়াটা বেটার। ঠিক আছে, আপনার অ্যাড রান থাকুক, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি নিয়মিতভাবে হচ্ছে যে একটা সার্টেন টাইম পর বেসড অন ইয়োর বাজেট, ডেইলি বাজেট, বেসড অন ইয়োর অডিয়েন্স, এগুলো ক্যালকুলেশনের বিষয় আছে, কিন্তু একটা সার্টেন টাইম পর আপনি এটাকে হচ্ছে যে নতুন ভিডিও অ্যাড করছেন, পুরাতন ভিডিওগুলোকে চেঞ্জ করে দিচ্ছেন, যেটা ভালো করছে, বা আপনি অ্যাড সেট অনেকগুলো নিয়েছেন, যে অ্যাডগুলো ভালো করছে সেগুলো রাখছেন, যেগুলো খারাপ করছে সেগুলো কিছুদিন পজ করে রাখছেন। ঠিক আছে, এভাবে করে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে
আমাদের একটা বড় ভুল আছে এখানে যখন আমরা হচ্ছে যে রিটার্গেটিং করি, কাস্টম অডিয়েন্স লুকালাইক অডিয়েন্সের উপর বেস করে রিটার্গেটিং করি, তখন দেখা যায় যে ধরেন কথার কথা আমি একটা ভিডিও ভিউজের উপর বেস করে কাস্টম অডিয়েন্স তৈরি করেছি, যে এই ভিডিওটা যারা 75% দেখেছে তারা আমার এইটা দেখবে। এখন ওই যে প্রথম যে ভিডিওটা, ওইখানে যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে যে অডিয়েন্স আসতে থাকবে, সেইখান তাদের মধ্যে যারা 75% দেখেছে তারা আমার দ্বিতীয় অ্যাডটা দেখবে। তার মানে ওই অ্যাডটাকেও কিন্তু আমার মানে ওই কন্টেন্টটাকেও আমার রানিং রাখতে হবে, তা যাতে করে নতুন নতুন অডিয়েন্স আসে। অথবা আমি ট্রাফিক পেজের দিলাম, যে এই পেজে যারা হচ্ছে যে সে 100% ভিজিট করেছে বা অ্যাড টু কার্ট করেছে, তাদেরকে আমি রিটার্গেট করতে চাই। তাহলে ওই ট্রাফিক ওই ল্যান্ডিং পেজে প্রতিনিয়ত যেন হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ভিজিটর আসে, সেটা আমার ইনশিওর করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমার অডিয়েন্স ধীরে ধীরে ইনঅ্যাক্টিভ হইতে থাকবে। এই দুইটা বিষয় মেজরিটি ক্ষেত্রে হচ্ছে যে দায়ী থাকে, যে অডিয়েন্স বার্ন আউট অথবা হচ্ছে যে আপনার কন্টেন্ট ফ্যাটিক। এই দুইটা হচ্ছে যে মেজরিটি ক্ষেত্রে হচ্ছে যে এইরকম হচ্ছে যে অ্যাড ফেইলিওরের জন্য দায়ী থাকে একটা বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার রেগুলার বেসিসে কল টু অ্যাকশন, তারপর হচ্ছে যে প্রাইমারি টেক্সট, এগুলো হচ্ছে যে একটু চেঞ্জ করে যেগুলো ভালো করছে ওইগুলোর হচ্ছে যে রিক্রিয়েট করা, ঠিক আছে? দ্যাট মিনস আপনার একটা অ্যাডকে কন্টিনিউয়াসলি আসলে মনিটরিংয়ে রাখাটা খুব ইমার্জেন্সি, যাতে করে এটা ভবিষ্যতে, এবং এই মনিটরিংয়ের ক্ষেত্রে আবার অ্যানালাইসিস, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, এই অ্যানালাইসিসটাও ইম্পর্টেন্ট। যেমন আপনি একটা অ্যাডকে অ্যানালাইসিস করে অনায়াসে হচ্ছে যে খুঁজে বের করতে পারেন যে একটা এত সময় পর গিয়ে, একটা সার্টেন টাইম পর গিয়ে কস্ট স্পাইক করতে পারে, বা অ্যাড ফ্যাটিক হইতে পারে, বা মানে আমার অডিয়েন্স বার্ন আউট হয়ে যেতে পারে, ঠিক আছে? এখন সেটা যদি আগের থেকে আপনি আইডেন্টিফাই করে পারেন, তাহলে কিন্তু আপনি কি করছেন, মেজারমেন্ট নিতে পারছেন। কিন্তু আইডেন্টিফাই যদি না করতে পারেন, কি মেজারমেন্ট নেবেন? এটাই হচ্ছে যে বিষয়। প্রবলেম নিয়ে আরও কিছু কথা বলি। একটা আমরা যখন অ্যাড রান করি, তখন যখন আমাদের ওয়েবসাইটে সেল আসার পরে আসলে সবাই তো আসলে আমরা কাস্টমারদেরকে ফোন দিই, অ্যাকচুয়ালি ফোন দেওয়ার পরে কনফার্মেশন কলের জন্য তাদেরকে অ্যাপ্রোচ করি। অ্যান্ড দেন কিছু কাস্টমার দেখা যাচ্ছে যে রেসপন্স করছে না, ফোন পিক করতেছে না, দেন কিছু কাস্টমার ব্যাক করতেছে। আবার কিছু কাস্টমার দেখা যাচ্ছে যে টোটালি আবার বলতেছে যে নিবই না। অ্যাকচুয়ালি দেখা গেলো যে আমরা 100 কাস্টমারকে লিড করছি, অর্ডার নিয়েছি, সে 100 কাস্টমার থেকে 80% হচ্ছে কনভার্ট হয়েছে, 10% হচ্ছে কল রিসিভ করে নাই, আর 10% হ্যাঁ ব্যাক করেছে, বাট 10% কিন্তু গ্যাপনেস। আমরা অ্যাকচুয়ালি একটা অর্ডার যদি $1 পাই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি $1 আমরা পাচ্ছি না। অ্যাকচুয়ালি সেই জিনিসটাকে আসলে ফেসবুকে বোঝানো পসিবল যে হ্যাঁ, তারা আমার কাস্টমার হয় নাই, তারা আমার সেলসে কনভার্ট হয়েছে, তারা আমার কাস্টমার। এই জিনিসটা আসলে ফেসবুকে বোঝানো পসিবল। হ্যাঁ, এই রিসেন্টলি দেখলাম যে কিছু নতুন হচ্ছে যে টুলস রেডি হচ্ছে, যে যতক্ষণ না পর্যন্ত এটা কমপ্লিটেড হচ্ছে অর্ডারটা, ততক্ষণ পর্যন্ত পজ থাকবে, ফেসবুকে ডেটাটা যাবে না। এগুলো এখনও হচ্ছে যে টেস্ট মুডে আছে, অবজারভেশন মুডে আছে। এখনও যে এগুলো সম্পর্কে খুব মানে কংক্রিট কোনো কথা বলবো সেটা ডিফিকাল্ট, কিন্তু এটা ওয়ে আছে এবং এটার অনেক ওয়ে আছে। কিন্তু ঝামেলাটার গোড়াটাই যদি হচ্ছে যে হাত দেন, তাহলে সবচেয়ে বেটার। কারণ কথার কথা, আপনার একটা টেবিল কিনা দরকার, আপনি গুগলে সার্চ করতেছেন বা হোয়াটসঅ্যাপে ফ্রেন্ডকে বলতেছেন, ইভেন হয়তো বা হচ্ছে যে আপনি মোবাইলটা আছে সামনে, পাশেই একজনকে বলতেছেন যে আমার একটা টেবিল কিনা দরকার। এটা ফেসবুক ট্যাগ করে ফেলছে আসলে। এগুলো তো মানে অনেক আগে থেকেই, ঠিক আছে? তো এগুলো ট্র্যাক করে আপনাকে হচ্ছে যে একটা টেবিলের অ্যাড দেখাইলো, কোনো যেহেতু আপনার দরকার, আপনি তো ওইটা ভিডিওটা দেখবেন বা ইমেজটা দেখবেন, বা একটু ক্লিক করে জুম করে দেখবেন, বা তাদের ওয়েবসাইটে যাবেন, বা তাদেরকে মেসেজ করলেন, হ্যাঁ, কোনো না কোনো অ্যাকশন নিলেন, দেখবেন যে হচ্ছে যে এরপরে হচ্ছে যে আপনার এই চেয়ার টেবিল ফার্নিচার এই রিলেটেড প্রচুর অ্যাড আসা শুরু হয়ে গেছে। কারণ ফেসবুক আইডেন্টিফাই করছে আপনার ফার্নিচার রিলেটেড নিড আছে, রাইট? এখন যখন আপনি একজনকে অর্ডার দিচ্ছেন, তার সাথে মেসেজে কথা বলতেছেন, বা তার ল্যান্ডিং পেজে গিয়ে অর্ডার সাবমিট করতেছেন, তো এই অনেকগুলো ইভেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, অনেকগুলো ট্যাগ ফায়ার হয়ে যাচ্ছে। ফেসবুক অনেকগুলো সিগন্যাল পেয়ে গেছে আপনি আসলেই ফার্নিচারের কাস্টমার। হ্যাঁ, এইখানে একটা মজার ঘটনা আছে আপনার সাথে শেয়ার করি। প্লিজ। গত সপ্তাহে আমি ঢাকাতে আসছিলাম, তো ঢাকাতে আসার সময় জাস্ট আমি চিন্তা করতেছিলাম একটা ফুড টাইপ কিছু একটা বিজনেস স্টার্ট করবো। তো এটা নিয়ে আমি ডিসকাস করতেছিলাম আমার ফ্রেন্ডের সাথে। তো ডিসকাস করার পরের থেকে আমার আশেপাশে যে ফুডগুলো ছিল, আমি যে লোকেশনে আছি সেই লোকেশন থেকে তারা আমাকে অফার প্রোভাইড করতেছে, তারা আমাকে মানে ক্যাম্পেইনগুলো আমাদের সামনে আসতেছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার নিড না, জাস্ট আমি আমার ফ্রেন্ডের সাথে জাস্ট
জাস্ট কন্ট্যাক্ট করছি যে আসলে বিজনেসটা করা যায় কিনা বা কি প্রয়োজন লাগতে পারে বা হচ্ছে কোন কোন জায়গাতে আমাদের আসলে, বাট ফেসবুক কিন্তু আসলে আমাকে ট্র্যাক করে ফেলছে যে অ্যাকচুয়ালি আমার এটা নিড। এখন আপনি যখন এই অর্ডারটা প্লেস করতেছেন এরপরে তো অনেকগুলো ট্যাগ ফায়ার হয়েছে, অনেকগুলো ইভেন্ট ঘটে গেছে, এরপরে দেখবেন যে এই টেবিল রিলেটেড 10টা 15টা 20টা হচ্ছে যে অ্যাড আসতেই আছে। এখানে আরেকটা মজার ঘটনা আছে, যদি হচ্ছে আমি কখনো কোনো জন্য আমার প্রয়োজন হয়, আমি জাস্ট হয়তো বা ফেসবুকে চার্জ অপশনে লিখি অ্যান্ড দেন দেখি যে এই কালেক্টেড অনেক কিছু আমার সামনে আসতেই থাকে, কন্টিনিউয়াসলি আসতেই থাকে। ঝামেলাটা হচ্ছে যে আসলে ইজি হয়ে যায় আমার জন্য যে এই প্রোডাক্টটা আমার সোর্সিং। রাইট, এখন আপনি একটু উল্টাভাবে চিন্তা করেন, আপনার যিনি কাস্টমার তিনিও তো আপনার অ্যাড দেখে আপনার সাথে কানেক্টেড হয়ে আপনাকে অফার দিয়েছেন, তার মানে এরপরে আপনার অনেকগুলো প্রোডাক্ট একটার পর মানে অনেকগুলো কম্পিটিটরের অ্যাড তার সামনে কিন্তু যাচ্ছে। এখন দেখা গেল যে প্রাইসিং স্ট্র্যাটেজি এক একজনের এক এক রকম, প্রোডাক্টের প্রেজেন্টেশন এক একজনের এক এক রকম। আপনার এইটা দেখার পরে ওনার হচ্ছে যে কোনো কারণে অন্য আরেকটা দেখে সেটাও পছন্দ হয়ে গেছে, উনি চিন্তা করলেন এইখানে অর্ডার দিয়ে দেয়, এটা তো ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, এখন ঝামেলাটা হচ্ছে যে আমাদের তো আমরা নিজেদের অন্যায় স্বীকার করতে প্রস্তুত থাকি না বা ওইভাবে করি না। না ভাই কই আমি অর্ডার তো দেই নাই, না আমি ভুলে দিয়েছি, না আমি এখন নেব না। আর যদি ওনার ট্রু কলারে বা ফোনে যদি ভাইসে ওঠে এটা পেজের নাম্বার। এখানে আমাদের বিজনেস এখন যারা ই কমার্স সাইট করতেছে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের, আমরা যখন একটা অর্ডার মানে একটা অ্যাড রান করি, যখন ফেসবুক কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন একটা অর্ডার প্লেস করতেছি তখন ফেসবুক কিন্তু আমার ওই সেম কোয়ালিটি প্রোডাক্ট আরও সাজেস্টে আমার কাছে সামনে নিয়ে আসতেছে। এখন আমার কাছে অপশনও নেই, রাইট, অপশন অনেক, আমি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছি, এখানে একটা অর্ডার প্লেস করলাম অ্যান্ড দেন দেখতেছি এর থেকে ভালো অফার আরেকজন আমাকে দিচ্ছে, তো আমি সেম প্রোডাক্ট আবার অন্য জায়গাতে অর্ডার করে ফেলছি। ঝামেলা হচ্ছে যে ফেসবুক তো হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারির জন্য তৈরি হয় নাই। হ্যাঁ, বাট প্রবলেমটা হচ্ছে আমাদের ফেসবুক যেই এনভায়রনমেন্টে তৈরি হয়েছে, যেই কান্ট্রিগুলোতে হচ্ছে যে বেস করে শুরু করেছে, সেই কান্ট্রিগুলোতে তো আর ক্যাশ অন ডেলিভারি নাই। ইউএসএ তো আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন না, ডিরেক্ট পেমেন্ট সিস্টেম, ডিরেক্ট পেমেন্ট। এখন ওই দেশগুলোতে দেখছি যে মানে আপনি এখন অর্ডার করেছেন ড্রোন দিয়ে আপনার বাসায় নিয়ে আসতেছে প্রোডাক্ট, রাইট, কারণ ডিরেক্ট মানে অর্ডার করার সাথে সাথে তো আপনি পেমেন্ট করে দিচ্ছেন, তার মানে সেল কনফার্ম। ঠিক আছে, তখন সে সেল হিসেবে এটা থেকে দেখাচ্ছে। এখন আমাদের তো হচ্ছে যে এটা বাইরে বেরোয় এসে অন্য মেকানিজম আমরা ব্যবহার করছি। তো এইটা একটা গ্রুপ থাকে, দ্বিতীয় গ্রুপ থাকে হচ্ছে যে একটা বাজে প্র্যাকটিস কেন কিভাবে হয়েছে জানি না, কিন্তু আমার কম্পিটিটরের প্রোডাক্ট আমার চোখের সামনে আসছে, আচ্ছা জ্বালাই একটু, জানি তো হচ্ছে যে একটা অর্ডার দিলে তো ওর তো ডলার কাটবে। ঠিক আছে, তো এরকম কিছু বদমাইশিও যে হচ্ছে না সেটা, এটার এগেইনস্টে একটা সফটওয়্যার আছে, আপনি এখন চাইলে হচ্ছে একটা নাম্বার যদি কোন একটা অনেকগুলো অ্যাপসই আছে, অনেক কিছুই আছে, আপনি দেখতে পারবেন যে স্টেপ ফার্স্টে তার রেশিও কেমন আছে, পাঠাতে কেমন আছে বা অন্য আদার্স প্ল্যাটফর্মগুলোতে তার কেমন আছে, সেগুলো তো আছেই, কিন্তু এইটা একটা ঘটনা ঘটে। আর থার্ড, খুব কম ক্ষেত্রেও হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে আবেগে পড়ে হচ্ছে যে অর্ডার দিয়ে দিচ্ছে, পরে চিন্তা করছে না থাক এত টাকা এটা নেব কি নেব না, এরকম অনেক কিছু হয়। তাহলে এখন আসলে করণীয় কি? করণীয় হচ্ছে যে আমার হাতে যেটুকু কন্ট্রোল আছে সেটুকু তো আমার করতে হবে। আমি আমার প্রোডাক্টটাকে এমনভাবে প্লেস করতে হবে, প্রেজেন্ট করতে হবে, এমন কিছু ইউনিক জায়গা তৈরি করে দিতে হবে যাতে সে অন্য প্রোডাক্ট যখন দেখবে তখন এটা খুঁজতে থাকবে এবং এটা যেন না পায়। আমি বুঝাতে পারছি বিষয়টা, তখন তার কনভার্সনের রেশিওটা ধীরে ধীরে কমে আসবে। একেবারে নাই করে ফেলা তো পসিবল না, অনেকখানি কমে আসবে। এটা হচ্ছে আপনার কি মনে হয় যে আমাদের যে অডিয়েন্সগুলো বা আমাদের যে কাস্টমার বেসটা আছে এখন, যে হ্যাঁ আমার 30% রিটার্ন রেশিও আছে, 70% সাকসেস আছে, বাট এমন অনেক কিছু পার্সন আছে যাদের 100-100 রিটার্ন রেশিও, সে 100 অর্ডার করেছে 100-এর মধ্যে 80টাই রিটার্ন রেশিও, তো ওই কাস্টমারগুলো অনেক সংখ্যক কিন্তু আসলে বাংলাদেশে, তো ওই সংখ্যক কাস্টমারগুলো আসলে ম্যাচিউরড হবে কখন, বা অ্যাকচুয়ালি কি ওরা কি ম্যাচিউরড হবে? এইটা তো তাদের ইস্যু, বলা ডিফিকাল্ট, কিন্তু ওই ধরনের কাস্টমারের ক্ষেত্রে আমরা অনেকেই যেটা করি, সতর্কতা অবলম্বন করি যে কারো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি যদি হচ্ছে যে রিটার্ন থাকে তখন তাকে হচ্ছে যে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে বলা হয়, বা এগুলোতে অনেক বিজনেস এগুলোকে এখন পলিসি হিসেবেও নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো ই কমার্স ইন্ডাস্ট্রিটা তো হচ্ছে যে বাংলাদেশে কেবল যাত্রা শুরু করেছে, ধীরে ধীরে এটা ম্যাচিউরড হয়ে আসবে। যে এই যে রিসেন্টলি দেখলাম যে নতুন আইন হচ্ছে যে ই কমার্সে সার্ভিস বা হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে সার্ভিস বা হচ্ছে যে প্রোডাক্ট এগুলোর ক্ষেত্রে হচ্ছে অনলাইনে
যদি কেউ প্রতারণা করে কোনো কোম্পানি, তাদের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে। হয় কি, একটা ইন্ডাস্ট্রি যখন নতুন শুরু করে তখন ওইখানে অনেক আপস অ্যান্ড ডাউনস আসে, অনেক কিছু গোছালো থাকে না। তো একটা সার্টেইন টাইম যাইতে যাইতে ধীরে ধীরে হচ্ছে যে ওই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু গোছালো হয়, যারা ঝামেলার তারা ঝরে পড়ে। ঠিক আছে, আমার মনে হয় না আছে যে এখন ধরেন হচ্ছে যে কেউ যদি এসে আপনার মানে অফার দেওয়া শুরু করে যে ঠিক আছে এই 1,00,000 টাকার আইফোন আপনি হচ্ছে যে 20,000 টাকায় পাবেন, কিন্তু 6 মাস পর পাবেন, এই অফারে এখন সহজে কেউ রাজি হবে? তো এরকম অনেক ধরনের হচ্ছে যে ইস্যু যাওয়ার পর ধীরে 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 এই জিনিসটা ম্যাচিউর লেভেলে আসবে। তবে আমার যেটা পার্সোনাল প্রেডিকশন, বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি যেই গতিতে আগাচ্ছে, আশা করি 2030 সাল নাগাদ আমরা যথেষ্ট ম্যাচিউরড এবং এস্টাবলিশ একটা সেক্টরের মধ্যে ঢোকার আশা করতে কিছু পারি। কিছু জায়গাতে আসলে যেমন হচ্ছে আমাদের ইভিলি, এই যে এই বড় বড় বিজনেসগুলো আসলে মানে বাংলাদেশের যারা ই কমার্স সাইটে পারচেস করার বিহেভিয়ার ছিল তাদেরকে আসলে একদম মানে একটা বাজে রকম মেন্টালিটিতে সিচুয়েশন নিয়ে চলে গেছে যে কোথাও আসলে ইনভেস্ট করার আগে আমার লস প্রজেক্ট, তারা আমাকে আদৌ প্রোডাক্ট দিবি কি না, কেন হয়তো বা আরও কিছু ভালো হইতো। না, এটা ভালো মন্দ কি হইতো সেটা তো অন্য বিষয়, কিন্তু যেটা বিষয় যে ইভ্যালির এটা তো আসলে ই কমার্স বিজনেস ছিল না, এটা ছিল কাইন্ডস অফ পঞ্জি স্কিম। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি যে হয়তো বা আমাকে যদি কেউ বলে যে হচ্ছে 20,000 টাকা একটা ফ্রিজ দিয়ে দেবে যেটার প্রাইস অ্যাকচুয়ালি 50,000 টাকা, তো আমি কখনো এই জায়গাতে ইনভেস্ট করবো না, কারণ হচ্ছে আমি জানি যে অ্যাকচুয়ালি সে অবভিয়াসলি তার পকেটে টাকাটা দিবে না, জি, তার একটা সংখ্যক কাস্টমার বেস থাকবে যে আমি 1,00,000 পর্যন্ত কাস্টমারকে এই সার্ভিসটা দিয়ে যাবো, অ্যান্ড দেন সেই 1,00,000 সার্ভিস দেওয়ার পরে যখন 1 কোটি পর্যন্ত কাস্টমার আমার কাছে আসবে, অ্যান্ড দেন বাকি সেই টাকাটা নিয়ে আমি চলে যাবো। কারণ আমার মানুষকে আসলে বুঝাইতে একদম হবে বেসিক ক্যালকুলেশন, জাস্ট নর্মাল একটা কনভারসেশন যে হ্যাঁ আমি আমি বুঝাচ্ছি মানুষকে যে আমি দিচ্ছি অ্যাকচুয়ালি এই রেটে 20,000 টাকায় আমি 50,000 টাকা ফ্রিজ আমি আপনাকে দিচ্ছি, আমি কাদেরকে দিচ্ছি ওই 1,00,000 সংখ্যক মানুষকে, অ্যান্ড দেন যখন আমার টার্গেট ফুলফিল হয়ে যাবে, এই 1,00,000 মানুষ যখন 1 কোটি মানুষকে ফলো আপ করবে যে আপনারাও তাদের থেকে নিতে পারেন, তখন আমি উদা হয়ে যাব। এটা নর্মাল আসলে এখনকার মানে এইসব মেন্টালিটি যদি আসলে আমাদের বাংলাদেশের মানুষের না থাকে, আসলে এটা ধীরে ধীরে তৈরি চেঞ্জ হবে, হচ্ছে মানে আসলে এটা মানুষ অনেকখানি চেঞ্জ একটা জিনিস হচ্ছে। হচ্ছে ধাক্কা খাওয়ার পরে আসলে Right. অনেক কিছু শিখে আসলে হ্যাঁ, মানুষ। মানুষও সচেতন হচ্ছে। তো এইগুলো যে কোনো ইন্ডাস্ট্রি এগুলো হচ্ছে যে রেডি হইতে হইতে একটা সময় লাগবে আর কি। যেমন দারাজ ভালো কিছু করছে বাংলাদেশের মার্কেটে, বিশাল পরিমাণ একটা অডিয়েন্স গেইন করেছে, অনেক মানুষকে আসলে ওয়েবসাইটে পারচেস করার অভ্যাস তৈরি হ্যাঁ, করেছে। যে জিনিসটা আমরা পারবো না। এখন মানুষ এত সংখ্যক মানুষ আসলে ওয়েবসাইটে অর্ডার করছে, অ্যাকচুয়ালি দারাজের অনেক ভ্যালু আছে, অনেক বড় একটা অবদান অবদান আছে, আছে। হ্যাঁ, অনেক বড় একটা অবদান আছে এই আর কি। তো এগুলো প্র্যাকটিস হইতে হইতে ধাক্কাগুতা, একটা ইন্ডাস্ট্রি অনেক ধাক্কাগুতা খেয়েই হচ্ছে যে আসলে ম্যাচিউর একটা লেভেলে হ্যাঁ, যায় mature আর কি। level-এ। ঠিক আছে, এটার আসলে কোনো বিকল্প নাই। যেমন এই যে ডটকম বাবলের যুগে হচ্ছে যে অনলাইনে কি পরিমাণ প্রতারণা হয়েছে ইউরোপের মার্কেটে, আমেরিকার মার্কেটে, সেগুলো কিন্তু এখন ওগুলোর এগেনস্ট আইন তৈরি হয়েছে, সচেতনতা তৈরি হয়েছে, মানুষও সচেতন হয়েছে, গভর্নমেন্টও সচেতন হয়েছে। তো এইখানে হচ্ছে যে একটা সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট তৈরি করার জন্য গভর্নমেন্ট এবং ট্রেডের বডিগুলোর অনেক বড় ভূমিকার প্রয়োজন আছে আর কি। সেই ভূমিকাগুলো হচ্ছে যে ধীরে ধীরে তৈরি হলে এটা আরও অনেক বেশি গুছায় আসবে আর কি। আচ্ছা, আমি হচ্ছে একটা বিজনেস করছি অলরেডি, তো সেই বিজনেসে আসলে কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নেওয়া উচিত কিনা, নিজের ফেস ভ্যালু আসলে সেখানে ইনক্লুড করা উচিত, কোনটা আপনার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট? সবচেয়ে বেস্ট হচ্ছে যে বিজনেসে যদি পার্সোনাল ব্র্যান্ডিংটাকে হচ্ছে যে অ্যাডপ্ট করা যায়, কারণ নেক্সট যে দুনিয়া আসতেছে বা নেক্সট যে সময় আসতেছে, এই সময়টা কিন্তু হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ড ড্রিভেন হওয়ার একটা ভালো জায়গা তৈরি হয়েছে। যেমন দেখবেন যে ধরেন ইলন মাস্কের তো হচ্ছে যে ওর পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করার প্রয়োজন ছিল না, টাকা তো কম কামায় না, হ্যাঁ। অথচ আজকে সে তৈরি করেছে। বা ভার্জিন এয়ারলাইন্সের সিইও বলি, বা হচ্ছে যে মার্ক জাকারবার্গ বলি, আবার এর বাইরেও যে নাই বিষয়টা এরকম না। তবে একটা বিজনেসের হচ্ছে যে মানে স্পেশালি হচ্ছে যে শুরুর দিকে মানে স্টার্ট আপ লেভেলে বা একদম শুরুর দিকে এটা ওনার যদি হচ্ছে যে এইটাকে হচ্ছে যে ওন করে এবং সে যদি এটার ফেস হিসেবে এসে দাঁড়ায়, তাহলে একটা আলাদা ট্রাস্ট তৈরি হয় একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে হচ্ছে যে যেটা একটা রিস্ক থেকে যায়, যে আপনি ধরেন হচ্ছে যে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে আসলেন, ওইটা বিজনেসটা ভালো মতো দাঁড়ালো, এখন উনি আপনার কম্পিটিটরের সাথে কাজ করা শুরু করলেন, তখন এইটা কিন্তু একটা রিস্ক
ঠিক আছে। থেকে যায়, বা উনি নিজেই হচ্ছে যে সেম বিজনেস, অনেক আছে এরকম। তো সেক্ষেত্রে এই সব কিছু বিবেচনা করে বাংলাদেশে স্টার্ট আপের ক্ষেত্রে বা যারা শুরু করছেন স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসে, তাদের ক্ষেত্রে আমি বলবো যদি সম্ভব হয় নিজেই দাঁড়িয়ে যাওয়া, কারণ আপনার স্বপ্নের কথা আপনার থেকে ভালো করে তো আর কেউ বলতে পারবে না, এটা হচ্ছে যে বিষয়। ফেসবুক বা ইনস্টাগ্রামে কিভাবে একটা পেজকে ট্রাস্টেড বানানো যায় কাস্টমারের কাছে? পেজ তো দিন শেষে পেজ ট্রাস্টেড হয় যদি হচ্ছে যে তার বিজনেস ট্রাস্টেড হয়, মানে বিজনেস থেকে যদি হচ্ছে যে আপনার কয়েকটা বিষয়, তার কমিউনিকেশন, কে যখন হচ্ছে যে তারা কমেন্ট করছেন, মেসেজ করছেন, সেই জিনিসগুলো হচ্ছে যে যদি ঠিকমতো রিপ্লাই দেওয়া হয়, এখানে যদি হচ্ছে যে কানেকশন বিল্ড করার হচ্ছে যে একটা প্রচেষ্টা থাকে, সেটা একটা বিষয়। প্রোডাক্ট অফার এগুলো যদি হচ্ছে যে ঠিকমতো হচ্ছে যে কমিউনিকেট করা হয়, বিষয়টা যেন কোনোভাবে এরকম নয় হয় যে হচ্ছে যে আজই শেষ দিন এবং এই আর টানা 20 দিন ধরে চলছে। বিজনেসের ক্ষেত্রে ডিসকাউন্ট যারা দেয়, একটা বিজনেস স্টার্ট করার পরেই তারা বিজনেস ডিসকাউন্ট দেয়, যেটা 40% ডিসকাউন্ট, 35% ডিসকাউন্ট। বিজনেসের জন্য কি আসলেই ডিসকাউন্টটা যথাযথ যুক্তিসঙ্গত? ডিসকাউন্ট আসলে লজিক্যাল হওয়াটা উচিত, কারণ এই ডিসকাউন্টের ফাঁদে অনেক বিজনেস ডুবে গেছে, ঠিক আছে। এবং ধরেন কথার কথা, আপনি একটা প্রোডাক্ট 200 টাকায় সেল করছেন, সেটা হুট করে আপনি বলে দিলেন এটা 50% ডিসকাউন্ট। তার মানে এর আগে যারা কিনেছে তারা চিন্তা করবে যে আরে এই প্রোডাক্টটা তো আমি 100 টাকা দিয়ে কিনতে পারতাম, তাহলে কি আমি, সে তখন একটু প্রতারিত ফিল করবে, এক নম্বর বিষয়। এবং এর পরের বার থেকে ওয়েট করবে যে আচ্ছা কবে ডিসকাউন্ট দেবে তারপর কিনবো। বাংলাদেশে ফার্নিচার ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু একটা ম্যাসিভ ধস নেমেছিল, কিন্তু এই যে স্পেশালি হচ্ছে যে অটোভি, তারপর হচ্ছে যে এই লেভেলের যে ফার্নিচার কোম্পানিগুলো ছিল, দেখবেন যে 12 মাসে 13 পার্বণের মতো প্রতি মাসেই ডিসকাউন্ট অফার, প্রতি মাসেই ডিসকাউন্ট অফার, সবগুলো প্রতিষ্ঠান মিলে দিতে বাধ্য হচ্ছিল। গত কয়েক বছর ধরে অনেকখানি তারা বেরিয়ে এসেছে এই জায়গা থেকে। তো ডিসকাউন্ট আসলে লজিক্যাল হওয়া উচিত, যে ঠিক আছে আমার কাঁচামালের দাম কমেছে এই জন্য আমি দাম কমিয়েছি। বিজনেসের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে একটা প্রাইস কীভাবে ডিসাইড করা উচিত? আমি একটা প্রোডাক্ট 500 টাকায় কিনেছি, তো সেখানে মার্কেটিং একটা স্পেন্ড থাকবে অ্যান্ড রিটার্ন রেশিও থাকবে। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে 20% পর্যন্ত রিটার্ন রেশিও থাকে একটা বিজনেসে। অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্টের প্যাকেজিংয়ে কস্টিং আছে, অ্যান্ড দেন হচ্ছে আপনার প্রফিট মার্জিন, দেন যদি আপনার অফিস থেকে অফিসের বা কস্টিং, এমপ্লয়ি কস্টিং, মানে সমস্ত অপারেশন কস্ট, কি পরিমাণ আসলে একটা প্রোডাক্টে প্রফিট রাখা উচিত আপনার মনে হয়? এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। যেমন ধরেন হচ্ছে যে আমার এইটার হচ্ছে কম্পিটিটররা আসলে কি করছে, কম্পিটিটর অ্যানালাইসিস, তার থেকে আমি আসলে বেটার কি দিতে পারছি, আমি কতটুকু হচ্ছে যে এটা কম্পিটিশন থেকে হচ্ছে যে আমি বের হয়ে আসতে পারছি, ঠিক আছে। তো যদি হচ্ছে যে আপনি রেড ওশনে থাকেন তাহলে তো হচ্ছে যে কম্পিটিটরদের থেকে খুব বেশি নাড়াচাড়ার সুযোগ নেই। যদি ব্লু ওশনে থাকেন তাহলে আপনার কম্পিটিটর নেই, আপনি যা বলবেন তাই। এই দুইটার মাঝামাঝি হচ্ছে যে আমরা হচ্ছে যে পার্পল ওশন বলি, এই শ্বেত গর্ডিয়ানের পার্পল কাউ থেকে হচ্ছে যে আমি এটাকে ধার করেছি আর কি, পার্পল ওশন বলি। পার্পল ওশন মানে হচ্ছে যে আমি রেড ওশনের প্রোডাক্টই, কিন্তু সেটার সাথে এমন কিছু ইউনিক ফিচার বা ইউনিক কিছু পজিশনিং যোগ করা যেটা আমার কম্পিটিশনটাকে একদম আউটলট করে দেয়, ঠিক আছে। ওই জায়গায় যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনি ভালো প্রফিট মার্জিন করতে পারবেন। কিন্তু এরকম কোনো থাম্ব রুল নেই যে এতটুকু করা যাবে এতটুকু করা যাবে না, এটা না। এটা হচ্ছে যে ওভারঅল টোটাল ক্যালকুলেশনের একটা রেজাল্ট আপনার প্রাইসিং। এই প্রাইসিং স্ট্র্যাটেজি ইটসেলফ ইজ অ্যানাদার মানে ওশন, ঠিক আছে। কিন্তু থাম্ব রুল হচ্ছে যে আপনার কস্টিং কত হচ্ছে, আপনি কিনে জিততে পারছেন কি না। যদি কিনে জিততে পারে না সে বেচেও জিততে পারে না, ঠিক আছে। আপনি কিনে জিততে পারছেন কি না, আপনি যদি এটার প্রসেসিংকে হচ্ছে যে কোনোভাবে কমিয়ে নিয়ে আসতে পারেন। যেমন ধরেন দেবী শেঠি, উনি এই যে কি বলে ওপেন হার্ট সার্জারির কস্টিংটাকে অনেক কমিয়ে নিয়ে আসলেন এবং দুনিয়া জুড়ে আলোচিত হইলেন। তো একটা আর্টিকেল পড়ছিলাম, আমি যেহেতু মানে মেডিকেল ফিল্ডের লোক না, আমি ওইভাবে অত ডিটেলসে বুঝি না, কিন্তু যেটুকু বুঝলাম যে গার্মেন্টসে যেমন হচ্ছে যে প্রত্যেকটা একটা লাইনের প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা কাজ চলে, কেউ কলার ঠিক করে, কেউ বুতাম লাগায়, কেউ এই পাশ জোড়া দেয়, এভাবে যাইতে যাইতে একদম শেষে গিয়ে এটা ডান। উনিও এরকম ওই কাজগুলোকে ভাগ ভাগ করে ফেললেন, যে টানা এরকম 7-8 জন রুগী, একজন যিনি অ্যানেস্থেসিয়া দিয়ে যাচ্ছেন উনি দিয়ে যাচ্ছেন, যিনি প্রত্যেকে যার যার কাজ করে যাচ্ছেন। এতে করে হচ্ছে যে কাজটা অনেক এফিশিয়েন্ট হয়ে গেল, কস্টিং অনেক কমে গেল,
ঠিক আছে, এখন এটা সত্য মিথ্যা আমি জানি না, যেহেতু আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, আমি এটা অতটা ভালো বুঝি না। এখন আপনি যদি এইরকম কোনো হচ্ছে যে এফিশিয়েন্ট ওয়ে বের করে নিয়ে আসতে পারেন যে আপনি ড্রাস্টিক্যালি আপনার প্রোডাক্টের কস্টিং কমিয়ে ফেললেন, কোয়ালিটি আউটপুট সব কিছু সেম ঠিক রেখে, রেখে। অথবা আপনি হচ্ছে মাঝখানে সব হাতগুলো বাদ দিয়ে ডিরেক্ট হচ্ছে যে বায়ারের কাছ থেকে নিয়ে আসতে আসলাম। পারলেন, অথবা হচ্ছে যে আপনি মানে আপনার অপারেশন কস্টটাকে রিডিউস করে ফেলতে পারলেন, অথবা অ্যাডের কস্টটাকে রিডিউস করে ফেলতে পারলেন। এরকম কোন কোন জায়গায় কস্ট আসলে রিডিউস করা যায়, এইটাও আপনার একটা স্ট্রেংথ নাম্বার ওয়ান। নাম্বার টু, এটাকে ইউনিক কোনো পজিশনিংয়ে হচ্ছে যে ফেলতে পারলেন কি না, এটাকে হচ্ছে যে ইউনিক কোনো হচ্ছে যে অন্যদের থেকে মানে কম্পিটিশন থেকে আপনি বের হয়ে আসতে পারছেন কি না। যদি বের হয়ে আসতে পারেন আলাদা নিশ নিয়ে, যেমন ধরেন কথার কথা টি শার্ট তো হচ্ছে যে সবাই পরে, এখন দেখা গেলো যে মানে এই যে মাঝখানে একটা ট্রেন্ড উঠেছিল যে শুধু ডাক্তারদের টার্গেট করে বা প্রোগ্রামারদের টার্গেট করে, মানে একজন প্রোগ্রামার এইটা দেখার সাথে সাথে হচ্ছে যে তার ভালো লেগে যাচ্ছে, উনি নিয়ে নিচ্ছেন, উনি কিন্তু কম্পিটিশন থেকে অনেকখানি বের হয়ে আসলেন। ঠিক আছে, তো বিষয়গুলো হচ্ছে যে এরকম যে আপনি কস্টিং কমাতে পারছেন কিনা, আপনি কম্পিটিশন কমাতে পারছেন কিনা, আপনি সেল বাড়াতে পারছেন কিনা, রাইট পিপলটার কাছে রাইট মেসেজ নিয়ে হাজির হতে পারছেন কিনা, এই জিনিসগুলোর উপর বেস করেই হচ্ছে যে আপনার প্রাইসিং স্ট্র্যাটেজি। আমাদের আসলে প্রবলেমগুলো কোন জায়গাতে? আমরা অ্যাজ এ পড়াশোনা কমপ্লিট করার পরে যখন চিন্তা করি যে আসলে আমরা কিছু করতে পারছি না, বা যারা অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে, ফেসবুকে অ্যাড নিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে, বা একটা বিজনেস স্টার্ট করার প্রিপারেশন একটা কারোর মাইন্ডে থাকে, অ্যাকচুয়ালি তারপর আমরা কেন করতে পারছি না? আমরা আপনার মতন গাইডেন্স পাচ্ছি না, এটা আমাদের সমস্যা, নাকি অ্যাকচুয়ালি আমাদের প্রপার কোনো সলিউশন দিতে পারছে না আমাদেরকে কেউ একজন, এটার সমস্যা আসলে? আমরা ফোকাস করছি না, অনেকেই ফোকাস করে লেগে থাকাটা ইম্পর্টেন্ট। এবং আপনি দেখেন যারা ফোকাস করে লেগে রয়েছেন তারা কেউ হচ্ছে যে দীর্ঘদিন হচ্ছে যে টানা ফেল করেছেন এরকম আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, কিন্তু সমস্যাটা হয় যে আমরা হচ্ছে যে শাইনিং অবজেক্ট সিনড্রোমে হচ্ছে যে ভুগি। আরে অমুকে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং করে এত টাকা আয় করে ফেললো, হ্যাঁ শুরু করি ডিজিটাল মার্কেটিং, এই একটু ঘেটে ঘেটে দেখতে গিয়েই আরে অমুকে হচ্ছে যে ওয়েবসাইট বানায় এত টাকা আয় করে ফেললো, তাইলে আমি ওয়েব ডেভেলপার। আরে এই দিয়ে কিছু না করে হচ্ছে যে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। এই যে বিনা পরিশ্রমে উপার্জনের যে লোভ, বিনা পরিশ্রমে অধিক উপার্জনের যে লোভ, এই লোভ আমরা সামলাতে পারি না বলেই আমরা বারবার ধরা খাই, আমরা প্রতারিত হই। ঠিক আছে, ধরেন খুব সিম্পল একটা উদাহরণ বলি। আমি একটা ক্লায়েন্টের সাথে গত 12 বছর ধরে কাজ করছি, বাংলাদেশের টপ কয়েকটা শু ব্র্যান্ডের একটা ব্র্যান্ড। ঠিক আছে, ওই পেজে আমরা অ্যাড দিলে পার ডলারে 40 থেকে 50টা অর্ডার পড়ে, $1। জাস্ট ইমাজিন আমি যদি হচ্ছে যে এইটা এখন হচ্ছে যে লাইভ ড্যাশবোর্ডে শুধু দেখাই, মানে আল্লাহ আমাকে মাফ করুক, এটা যেন আমি কখনো না করি, এটা যদি লাইভ দেখাই যে এই যে অর্ডার দিলাম লাইভ কাউন্টারে কাউন্ট হচ্ছে $1, কোনো দিন 20টা, কোনো দিন 30টা, কোনো দিন 40টা, কোনো দিন 50টা। এইটুক বলি যে হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে তারা মানে তারা যে ডিলারের কাছে সেল করে, ডিলার এন্ডে হচ্ছে যে 15 থেকে 20% প্রোডাক্ট ভেদে হচ্ছে যে ডিলারকে কমিশন দেয়। তাহলে ডিরেক্ট তারা সেল করতেছে, তাদের প্রফিট মার্জিন কত, এটা বাকিটা আপনি চিন্তা করে নেন। আমি বুঝাইতে পারতেছি বিষয়টা? অ্যাভারেজ আমি যদি ধরি কার্ড ভ্যালু $1000, তাহলে 1200 টাকা। $1 যদি 20টা সেলও হয় তাহলে এই $1 4000 টাকা অ্যাভারেজে, তাহলে 130 টাকার এগেনস্টে এখানে 4000 টাকা ইনকাম হচ্ছে। তাহলে এখানে এই মাসে কোটি টাকা ইনকাম হইতে কত ডলার ইনভেস্ট করা লাগতে পারে? অনেক অল্প। তো এইটাই যদি আমি স্ক্রিন রেকর্ড করে বা লাইভ স্ক্রিনে এসে ধরে ধরে দেখায় বলি যে আপনিও পারবেন, ভালো মতো একটু মোটিভেশন দেই, দেখবেন যে লাইন ধরে সব এইখানে হচ্ছে যে কোর্সে এনরোল করতেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই জায়গা পর্যন্ত আসতে গিয়ে 12টা বছর ওয়েট করা লাগছে, 12 বছর এটার পিছনে সময় দেওয়া লাগছে। মোটামুটি বাংলাদেশের অনেক অনেক সেলিব্রিটিদের নিয়ে কন্টেন্ট বানাইতে হয়েছে, সেখানে ম্যাসিভ ইনভেস্ট গেছে। এই ইনভেস্টমেন্ট, কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং, তারপর হচ্ছে যে এই সময়, মেধা, ধৈর্য, শ্রম, এক যুগ পরে এসে দেন এইখান থেকে $1
20টা 30টা অর্ডার আসে। এখন যদি কাউকে বলি যে হচ্ছে যে এটা 1 যুগ সময় ধরে টিকে থাকা লাগবে, এটা কয়জন টিকে থাকবে? তো ঝামেলাটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে অনেকেই আছি এরকম, যে এই যে জায়গাটা, এই যে লক্ষ লক্ষ টাকা সেল হচ্ছে, কোটি কোটি টাকা সেল হচ্ছে, কিভাবে সেল হচ্ছে ওইটার গভীরে আর যাই না। যে আমি কেবল বললাম যে আমি যদি দেখাই যে কোটি কোটি টাকা সেল হচ্ছে প্রতি মাসে, আমার হাত দিয়েই হচ্ছে, তা আসেন আমি আপনার এটা শেখাবো, লোক লাইন ধরে থাকবে, অভাব হবে না। কিন্তু বাস্তবতা তো ওইটা তো সত্যি না। তো না, হ্যাঁ। যা দেখছেন এটা সত্যি, কিন্তু এটা পিছনে আরেকটা সত্যি আছে, যে এটা করতে 12 বছরের সময় লেগেছে, অনেকটা সময় আমি ইনভেস্ট করেছি, অনেক কিছু আমি এটা করতে মানে বারবার ফেল হয়েছে, বছরের পর বছর ফেইলিয়ারের মধ্যে দিয়ে গেছে, ম্যাসিভ ইনভেস্টমেন্ট গেছে, সব কিছু দিয়ে টিয়ে তারপর এটা এই জায়গায় এসেছে। আচ্ছা ভাই, আমরা বেশি সময় নিব না, অলরেডি অনেকটা সময় আমরা কথা বলেছি। আমাদের কনভারসেশন কেমন ছিল, পডকাস্ট মানে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে যে বিজনেস করতে নেমেছেন, মোটামুটি একটা বিজনেসের যতগুলো উইং থাকে সবগুলো উইং সম্পর্কেই আপনার মিনিমাম বেসিক নলেজটুকু থাকতে হবে। এবং নেক্সট যে দিনগুলো আসতেছে এটা হচ্ছে যে নলেজ ড্রিভেন সোসাইটিতে বা নলেজ ড্রিভেন ইকোনমিতে আমরা অলরেডি কিন্তু ঢুকে গিয়েছি। কিছুদিন আগে হয়তো বা বলতাম যে ঢুকতেছি, কিন্তু অলরেডি আমরা ঢুকে গিয়েছি। আপনার যদি হচ্ছে যে পুঁজি যেমন জরুরি, দক্ষতা যেমন জরুরি, অভিজ্ঞতা জরুরি, আপনার জ্ঞানটাও জরুরি। অতএব জেনে বুঝে সিদ্ধান্ত নিন, কাজ করুন, ভালো করবেন ইনশাল্লাহ। আর না জেনে নিজের চিন্তার দায়িত্বটা অন্য কারোর হাতে তুলে দিয়েন না, নিজের চিন্তাটা নিজেই করুন। জি ভাইয়া, ধন্যবাদ।